আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ আশিকুল ইসলাম খান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আম, একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা আমাদের আজকে রসায়ন অংশের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে প্রয়োজনীয় যে পার্ট, জৈব রসায়ন, সেই পার্টটা নিয়ে পড়াশোনা শুরু করব। আমাদের ফার্স্ট লেকচার একটা, ইনশাল্লাহ এটা আমরা 3 থেকে 4 লেকচারের মধ্যে কমপ্লিট করে ফেলবো। প্রবাবলি ধরা যায় ভাই 4টা লেকচার। যাই হোক, তো মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা এখান থেকে বলতে হয় সেটা হচ্ছে যে তুমি যেহেতু এইচএসসি পরীক্ষা সহ যাবতীয় পরীক্ষাগুলো কমপ্লিট করে আসছো, তোমার একটা আইডিয়া হয়ে গেছে ভাই এরকম যে আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের মধ্যে যেতটুক অংশ আসলে পড়াশোনার আছে, তার মধ্যে সব কিছু এক্সামের মধ্যে আসার মতো আসলে থাকে না, তাই না? এবং আমরা এটা দাবি করতে পারি আমাদের একটা প্ল্যাটফর্ম হিসেবে, এই যে আমরা যেই প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে এই সেবাটা দিচ্ছি, এটা অবশ্যই ওই ধরনেরই একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম থেকে লিটারেলি তোমাকে শুধুমাত্র প্রয়োজনীয় পার্টটুকু অ্যানালাইসিস করার মাধ্যমে একেবারে উপস্থাপন করা হয়, একেবারে সুন্দর করে বোঝানোর চেষ্টা করা হয়, পড়ানোর চেষ্টা করানো হয়। আলটিমেট আমাদের গোলটা আসলে সেখানেই। তো সেই জন্যই, তো যাই হোক, আমরা যে ব্যাপারটা এখান থেকে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো যে আমরা আমাদের এই টোটাল লেকচার যে এত কম ক্লাসের মধ্যে বা এত দ্রুত শেষ করে দেওয়ার কথা বলতেছি বা এমন কিছু, তো এখানে তোমার অবশ্যই মনে হতে পারে ভাই কি আমাকে বেসিক থেকে পড়াবে না বা বেসিক শিখাবে না, বা এমনও কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া আমি এই ক্লাসটা কমপ্লিট করলে, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই ক্লাসটা কমপ্লিট করলে ভার্সিটি প্রিপারেশনটাও কমপ্লিট হয়ে যাবে কিনা। প্রথমটা যদি উত্তর দিতে যাওয়া যায় যে আসলে এটুকু কমপ্লিট করলে তোমার বেসিক ফুল ক্লিয়ার হয়ে যাবে না, মানে হয়ে যাবে কিনা, এই কথার উত্তর দিতে গেলে যদি হ্যাঁ বলা হয় ভাই, তাহলে আসলে একটু হলেও মিথ্যা কথা বলা হবে। কারণ একটা বিষয় তুমিও খুব ভালো জানো, আমিও খুব ভালো জানি, যে মেডিকেল পরীক্ষার ভিতরে যখন আমাদেরকে পড়তে হয় তখন এত ডিপ ডিগিং করে আসলে পড়া লাগে না। তার মানে আমি এটা বলতেছি না যে আমি তোমাকে বেসিক শিখাবো না বা বেসিক তোমাকে জানা লাগবে না, তোমাকে বেসিকটা ধরতেই হবে। আমি তোমাকে প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন যখন আলোচনা করব, প্রত্যেকটা কোয়েশ্চেন কিভাবে আসলো বা কেন এখানে আসলো, তোমার টপিকের নাম এটা অথচ প্রশ্নটা আসছে কিভাবে ঘুরিয়ে দেখো, মেডিকেলেই কিন্তু জাস্ট আসা, আজকের ক্লাসেও থাকবে। তো ওই পার্টগুলো যখন আলোচনা করবো তখন তুমি ঠিকই ধরতে পারবা যে আমাকে শুধু ওই লাইনটা মুখস্থ করলে হবে না, আমাকে শুধু বই দাগিয়ে পড়লে হবে না, আমাকে ওর ভেতরের বেসিকটা ধরতে হবে আসলে, যে ওর বদলে ও চলতে পারে বা ওর বদলে এটাও আসতে পারে, এই ব্যাপারগুলো। তো যাই হোক, আমরা সেটা ক্লাস শুরু করলেই ভেতরে চলে আসতে পারবো। আমরা ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো এই জন্য বলতেছি যে আমরা আসলে ক্লাসের ভিতরে কী কী করতে চলেছি, এর মাধ্যমে তোমার কী কী ফিল আপ হবে সেই বিষয়গুলো জানানোর জন্য। তো আরেকটা কথা হচ্ছে যে ভার্সিটির টোটাল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে কিনা, আসলে সত্য কথা, মেডিকেল প্রিপারেশনের সাথে সাথে ভার্সিটিকে সুন্দর করে মার্চ করার জন্যই আমি কিন্তু প্রথম মানে জৈব রসায়নটা কমপ্লিট করাচ্ছি, ঠিক আছে? তোমার না হলে তোমার মেডিকেলের ভাইরাও অনেকগুলো ক্লাস কমপ্লিট করছেন, তারাও অনেকগুলো ক্লাস নিয়েছেন, তারা তাদের মতন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বুঝাইছে, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বুঝাচ্ছি, আমি আমার দিকটা থেকে তোমাকে কিছুটা হলেও বেসিকের একেবারে মিশ্রণ দেওয়ার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আশা করি তুমি এই সিদ্ধান্তটাকে খুব ভালো মতন গ্রহণ করবা। কারণ শুধুমাত্র ভাইয়া দাগিয়ে দাগিয়ে পড়ে গেলে হয়তো বা তুমি গতানুগতিক ধারার মেডিকেল প্রশ্নগুলো করতে পারতা, কিন্তু তুমি যদি রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করো, তাহলে যদি করে থাকো, তাহলে বুঝে থাকো, তাহলে দেখবা শুধু মুখস্থ করে গেলে আমি কোয়েশ্চেনের আসলে উত্তর করতে পারবো না ভাইয়া, উত্তর করতে পারলেও আমার যথেষ্ট সময় লাগতেছে। আমি যদি বেসিকটা ধরতে পারি খুব সহজে উত্তর করতে পারবো। দ্যাটস ওয়াই এরকম একটা মিশ্রণ করা হয়েছে। আশা করি তুমি এই বিষয়টা ভালো মতন করে গ্রহণ করবা। যাকে আরেকটু কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে অনেকেই চিন্তা করে যে ভাই আমার জৈব রসায়ন এইচএসসিতেই আমি ডাব্বা মারছিলাম বা এইচএসসিতেই আমি এটাকে স্কিপ করে আসছিলাম, আমি তো এমনও টার্গেট করে ফেলছি যে আমি অ্যাডমিশনও এটাকে স্কিপ করে আমি দেখতেছি বাদবাকিতে যদি আমি 100 আউট অফ 100% অ্যান্সার করতে পারি তাও আমার চান্স হয়ে যাচ্ছে। যদি তুমি এরকম একটা কিছু চিন্তা করে থাকো, তাহলে আমি বলবো অন্তত যে তুমি আসলেই ভুল সিদ্ধান্তের মধ্যে আছো ভাইয়া। কেন? এর কারণ একটা, জিজ্ঞাসার কারণ একটা হইতে পারে, রসায়ন থেকে যেই মানে যত পার্টের কোয়েশ্চেন হয় তার মধ্যে জৈব রসায়নে একটা অধ্যায় থেকে গত ইয়ারের যদি কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করে দেখো, তাহলে সেখানে প্রশ্ন আছে সব থেকে কম। সত্য কথা, সব থেকে কম কোয়েশ্চেন আসছে হচ্ছে জৈব রসায়ন থেকে। সেই সব থেকে কম কোয়েশ্চেনের সংখ্যাটা কয়টা? 6টা এমসিকিউ। 6টা এমসিকিউ আসছে জৈব রসায়ন থেকে। এটা কিন্তু মিনিমাম সংখ্যা, এটাই আসছে সব থেকে কম। যদি তুমি ওই বছরেরই গত বছরেরই ডেন্টালের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, পাবা হচ্ছে 8টা। 8টা থেকে 9টা জৈব যৌগের জন্য বা জৈব রসায়নের জন্য আসলে ফিক্সড থাকে। বুঝছো ভাইয়া? তুমি আগের ইয়ারের মানে তার আগের ইয়ারেরটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই তুমি সেখানে পাবা হচ্ছে 9টা কোয়েশ্চেন, ডেন্টালেও 9টা কোয়েশ্চেন। তো এই ডেন্টালের কি একটা কোয়েশ্চেন আবার ভাইয়া পরের বছর মেডিকেলের মধ্যে আসছে। বুঝছো? তো আসলে এটা খুব সত্য কথা, আমরা যত যাই বলি না কেন যে কোয়েশ্চেন রিপিট হয়, কোয়েশ্চেন রিপিট হয় না, কোয়েশ্চেন রিপিট হয় কি হয় না, এটা নিয়ে যতই মানে আমাদের মধ্যে বিরোধ থাকুক না কেন, সত্য কথা হচ্ছে যে আমি আমার বেলা যখন মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম তখনও আমি 4টা কোয়েশ্চেন, নট কেমিস্ট্রিতেই শুধু 4টা গতানুগতিক কোয়েশ্চেন পূর্বের অ্যানালাইসিস থেকেই পেয়েছি। অ্যানালাইসিস থেকে বললে ভুল হবে, হুবহু কপি পেয়েছি। তাহলে তুমি একটা জিনিস সিম্পলি বুঝে দেখো, যে তোমার কাছে যদি এরকম একটা অফার থাকে যে তুমি জাস্ট কিছু বিগত বছরের প্রশ্নপত্র সলভ করার ফলে কিছু কোয়েশ্চেন একেবারে হুবহু পেতে চলেছো, তাহলে তুমি এটাকে কেন মিস করবা? কোনো প্রয়োজন আছে মিস করার? এই বিষয়টাতে একটু খাটাখাটনি করাই যায় আর কি, তাই না? তো যাই হোক, চলে আসো আমরা আমাদের ক্লাসের ভিতরে ঢুকবো। আমরা ক্লাস কমপ্লিট করানোর ক্ষেত্রে 2টা বিষয়কে খুব ভালো মতন প্রায়োরিটি দিছি। এই প্রথম প্রায়োরিটির বিষয়টা হচ্ছে যে
অলরেডি এখানে একেবারে ফুল জৈব রসায়নের একটা জিস্ট তোমাকে উপস্থাপন করা হচ্ছে। ওই জিস্টের মধ্যে যে পার্টটুকু তোমার মাস্ট নোন, তোমাকে জানাই লাগবে, সেই পার্টটুকু খুব সুন্দর মতন হাইলাইটেড করা হবে। আমি প্রেফার করবো তুমি যখন ক্লাসটা কমপ্লিট করতেছো তখন কাইন্ডলি একটু নোট ডাউন করো, কারণ বিলিভ মি তুমি পরীক্ষার আগের রাতে ভিডিও দেখবা না, তুমি তোমার খাতা খুঁজবা, তুমি তোমার নোট খুঁজবা, বুঝছো? এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, দ্যাটস ওয়াই। আচ্ছা যাই হোক, এটা একটা মানে ফার্স্ট অফ অল পার্ট হচ্ছে এইটা, যে একেবারে ওই হাইলাইটেড পার্টের মধ্যেও যে জিনিসটা তোমাকে মাস্ট নোন, তোমাকে জেনে থাকাই লাগবে, যেটা আসতে পারে, আসার পসিবিলিটি অনেক বেশি, সেটাকে এখানে উল্লেখ করা হয়েছে। আমি হাইলাইটেড করবো, তুমি কাইন্ডলি ওটা সুন্দর মতন নোট ডাউন করবা। অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যেই কোশ্চেনটা আসছিল, কোন আঙ্গিকে আসছিল, সেই প্রশ্নটার বিশ্লেষণে এই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। সো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো, এবং চলে আসো আমরা আমাদের জৈব রসায়নের ক্লাসের ভিতরে ঢুকে যাই। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, জৈব রসায়ন নিয়ে ওই যে প্রথমে যে কথাটা বললাম, যে অনেকের অনেক ধরনের ধারণা হয়ে থাকতে পারে, অনেকের একটা অনীহা কাজ করতে পারে, অনেকের একটা ভয় কাজ করতে পারে, অনেকে চেষ্টা করছো, অনেকে চেষ্টা করোই নেই, অন্যের কাছ থেকে শুনছো যে ভাই এটা অনেক কঠিন জিনিস, চেষ্টাই করো নাই, এমনও হইতে পারে। আবার অনেকে এমনও হইতে পারে যে তুমি আমার থেকেও বেশি জৈব রসায়ন পারো, ইটস ওকে, নো প্রবলেম, হইতেই পারে, এটা আমি খুব ভালো মতন স্বীকার করতে রাজি আছি, এটাতে আমার কোনো সমস্যা নেই। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা যদি ফার্স্ট দুই ক্যাটাগরির মধ্যে থাকো, যে চেষ্টা করছিলা বাট অনীহা আসছে আর করো নাই, বাট এগেইন যদি এমন হয় যে শুনছো, শুনে ভয় লাগছে আর করো নাই, চেষ্টাই করো নাই, ধরো এমন কিছু, চেষ্টা করবো ভাবতেছো, করবো ভাবতে মেডিকেল পরীক্ষা চলে আসছে, এমন কিছু যদি হয়ে থাকে, তাহলে তোমাকে বলবো যে কাইন্ডলি তুমি এখন একেবারে সব কিছু ওগুলা রিলেট করে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটু জৈব রসায়নকে শেখার চেষ্টা করো। ইনশাল্লাহ এই পরে এই জৈব রসায়ন নিয়ে ভালো একটা কনফিডেন্ট তুমি থাকবা, এটা আমার মানে দায়িত্ব তোমার প্রতি, ঠিক আছে? তো চলে আসো, আমরা প্রথমেই শুরু করি। ফার্স্ট অফ অল, এই যে জৈব রসায়নের যে পার্টটুকু, এদেরকে আসলে হাইড্রোকার্বন বলা হয়। হ্যাঁ, হাইড্রোকার্বন বলা হয়। কাদেরকে হাইড্রোকার্বন বলা হয় ভাই? জৈব রসায়নের যে সকল কেমিক্যাল যৌগ রয়েছে বা মানে আমাদের রাসায়নিক যৌগ রয়েছে, তাদেরকে আমরা হাইড্রোকার্বন নামে অভিহিত করে থাকি। আচ্ছা, হাইড্রোকার্বনের জিনিসটা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে এখানে আসলে হাইড্রো, এই পার্টটা কোথা থেকে আসছে ভাই? হাইড্রোজেন থেকে আসছে, এবং এই পার্টটা কই থেকে আসছে বলতে ভাই? কার্বন থেকে আসছে। তো জৈব রসায়নের যে সকল যৌগ, সেই সকল যৌগের সাধারণত কার্বন এবং হাইড্রোজেনের উপস্থিতিটা হচ্ছে ধরে নেওয়া যায় বা অ্যাজুম করা যায় যে সেখানে আমার কার্বন এবং হাইড্রোজেনের উপস্থিতি থাকবে। এমন আমি এটা বলতেছি না মাস্ট থাকাই লাগবে যে কার্বন আর হাইড্রোজেন থাকতেই হবে, নাহলে জৈব যৌগ হবে না, এমন বলতেছি না, বাট এটা সাধারণত আছে না, নর্মালি, হেরিডিক্যালি, স্পিরিচুয়ালি, সাধারণত যে বিষয়টা জেনারেলি এই ব্যাপারটা আর কি, সাধারণত এরা থাকে। ওকে, নাও থাকতে পারে, এদের সাথে আর কে কে থাকতে পারে আমরা সব কিছুই দেখবো, ধীরে ধীরে আস্তে আস্তে শিখো। একটা টার্গেট কখনোই এরকমভাবে বসাই নিবা না যে আমি একদিনেই একেবারে আজকে মানে এভারেস্ট জয় করে ফেলবো, এরকমটা টার্গেট হওয়াটা ঠিক না। তোমার টার্গেট হওয়া উচিত যে তুমি এভারেস্ট জয় করবা, বাই হুক অর বাই ক্রুক, যেমনে হোক তেমনি, বাট জয় করবা, তোমার টার্গেট ওটা হওয়া উচিত। বাট তুমি তোমার টাইম লিমিটেশনটা তোমার সারাউন্ডিংয়ের সাথে মিলায়া করবা, নট লাইক হচ্ছে যে তোমার চিন্তা ভাবনা বা তুমি পরিশ্রম করতে পারো 2 ঘন্টা করলে তোমার 4 ঘন্টার কাজ হয়ে যায়, তাহলে তুমি 2 ঘন্টাই করবা। তুমি কেন 4 ঘন্টা কাজ করে ধরো একেবারে মানে হাইপার টেনশন নিয়ে স্ট্রোক করে একেবারে সেই দিনই হসপিটাল হয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই আমার, তাই না? তো এক্স্যাক্টলি আমরা বিষয়টাকে ওইরকমই নিব, আমরা ধীরে ধীরে শিখবো, আমরা একেবারে ভিতর থেকে শিখবো, ইনশাল্লাহ কোনো জিনিস তোমার বাদ থাকবে না, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। এবং এইটা কমপ্লিট করলে তোমাকে আমি গ্যারান্টি দিব না যে ভাই তোমার মেডিকেলের মানে তোমার হচ্ছে যে ভার্সিটির জন্য 100% কমপ্লিটেড, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 100% কমপ্লিটেড, এরকম ভাবে বলবো না। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হলে আমরা যা পড়বো সেটা হচ্ছে আসলে অনেক অপ্রতুল, অনেক কম, বাট আমি বলতে পারি যে তোমার 100% মেডিকেলের জন্য ইনশাল্লাহ কমপ্লিট হবে, তুমি মেডিকেল প্রশ্নে যথেষ্ট সাবলীলভাবে উত্তর করে আসতে পারবা, এটা আমার গ্যারান্টি। ভার্সিটি কোয়েশ্চেনের ক্ষেত্রেও তোমার 80 থেকে 90% কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্লাস, সেজন্য সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, বুঝছো? আমি ভার্সিটির হওয়ার জন্য ভার্সিটির বিষয়টাকে যথেষ্ট মার্জ করার চেষ্টা করছি। তো যাই হোক, চলে আসো আমরা পার্টটার ভিতরে পড়াশোনার মধ্যে যাই। যেটা বললাম, হাইড্রোকার্বন বলা হয় কাদেরকে? এই যে আমাদের জৈব যৌগগুলাকে। ওকে, সেখানে আমার কার্বন এবং হাইড্রোজেন নর্মাল সেন্সে থাকে। এছাড়াও কারা থাকতে পারে? নর্মালি কার্বনের সাথে থাকে হচ্ছে ভাই চপস এক্স, এরা থাকে। এটা আমার কি ভাই বলো তো? আমার এটা হচ্ছে কার্বন, সেটা তো তুমি জানো। এই যে হাইড্রোজেন, ওকে, এটা আমার কি ভাই? অক্সিজেন, ঠিক আছে? মানে এটা আমরা সাধারণ সংকেতই দিছি। এটা কি? ফসফরাস। এটা কি ভাই? এটা কি? সালফার। এই এক্স দিয়ে বোঝানো হচ্ছে ভাই হ্যালোজেন, ওকে। এগেইন এই হ্যালোজেন বোঝানো হচ্ছে। আবার আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে আমার নাইট্রোজেন,
এর কথাটা একটু মাথায় রাখবা। এরা নর্মালি জৈব যৌগ যে সকল আছে তাদের মধ্যে উপস্থিত থাকে। আচ্ছা, এখন একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই জৈব যৌগ যারা, ধরো এখানে সুন্দর মতন দেওয়া আছে এই কথাগুলো, জৈব যৌগের ব্যাপারগুলো। জৈব যৌগ বলতে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জৈব সমূহকে বোঝায়। মানে হাইড্রোজেন এবং কার্বনের দ্বারা গঠিত এবং সেখান থেকে উদ্ভূত যৌগগুলোকেই আমরা কি বলবো? জৈব যৌগ বলবো। ওকে, আমি আবার বলি, হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত এবং সেখান থেকে উদ্ভূত যৌগগুলোকে আমরা কি বলবো ভাইয়া? আমাদের হাইড্রোকার্বন বা জৈব যৌগ বলবো। যেমন ধরো খুব কমন একটা জৈব যৌগের উদাহরণ আমরা বলি ভাইয়া মিথেন, CH4, এটা একটা জৈব যৌগ না? আচ্ছা, জৈব যৌগ মিথেন। এখানে আমার কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, এটা একটা মিথেন, এটা একটা জৈব যৌগ। আচ্ছা, এগেইন তুমি চিন্তা করে দেখো, আরও কোনো জৈব যৌগ, আরও কোনো বলতে এর সাথে যদি আরেকটা একটা করে বাড়াতে থাকো, জৈব যৌগ আসতেই থাকবে, নো প্রবলেম। আমি যে জিনিসটা এখানে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে জৈব যৌগের মধ্যে কার্বনের উপস্থিতিটা হচ্ছে মাস্ট, কার্বনের উপস্থিতিটা হচ্ছে মাস্ট। কিন্তু আমি যদি আরেকটা যৌগের কথা বলি, কার্বন ডাইঅক্সাইড, বলো তো এটা কি আমার জৈব যৌগ? এখানেও তো কার্বন আছে, এখানেও কার্বন আছে, বাট এটা কি আমার জৈব যৌগ হয়েছে? হয় নাই, এটা জৈব যৌগ না। সো আমরা এই কথাটা সুন্দর মতন বলতে পারি যে মানে কার্বন থাকলেই সেটা জৈব যৌগ হবে এমন না, বাট জৈব যৌগ হইতে হলে সেখানে কার্বন অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, মানে আমরা বলতে পারি যে কার্বন থাকলেই জৈব যৌগ হবে এমন নয়, তবে জৈব যৌগ হইতে হইলে কার্বন থাকাই লাগবে। মানে কথাটাকে এরকমভাবে সুন্দর করে নেওয়া যায় যে সকল জৈব যৌগেই কার্বন উপস্থিত, তবে সকল কার্বন উপস্থিত যৌগই জৈব যৌগ নয়। ওকে, আমরা এরকম কথাটাকে এরকমভাবে নিয়ে আসতে পারি না যে সকল জৈব যৌগেই কার্বন উপস্থিত, কিন্তু সকল কার্বনযুক্ত যৌগই জৈব যৌগ না, জৈব যৌগ নয়। এই কথাটা আমরা টানতে পারি। এখন আমি তোমাকে একটা জৈব মানে উদাহরণ দেই, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম NaHCO3 বাইকার্বনেট, এটা কি আমার জৈব যৌগ? উত্তর হচ্ছে ভাই না, উত্তর হলো না। ক্লিয়ার? উত্তর হচ্ছে না। কেন? দেখো এই যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এটা কি আমার জৈব যৌগ? উত্তর হচ্ছে না। এখানে কিন্তু আমার কার্বন হাইড্রোজেন দুইজনই আছে, তারপরে কিন্তু জৈব যৌগ না। কেন? কারণ এরা শুধু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিতও না বা সেখান থেকে উদ্ভূতও না, এই কথাটা জানতে হবে। তো সেখান থেকে উদ্ভূত কিনা এটা জানতে হলে তোমাকে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, যে কোন কোন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আসলে কার্বন হাইড্রোজেন পরিবর্তিত হয়ে এরকম কোনো যৌগ গঠন করতে পারে কি পারে না, এই সম্পর্কে জানতে হবে। তাছাড়া তো কোনো এরকম লিস্ট করা পসিবল না। এক্স্যাক্টলি, এরকম কোনো লিস্ট করা পসিবল না। বাট যে জিনিসগুলো সচরাচর, যে জিনিসগুলো অ্যাভেলেবল, যে জিনিসগুলো আসার পসিবিলিটি অনেক বেশি, সেগুলো সম্পর্কে তো আমরা জানতেই পারি না? তা আমরা দেখো কার্বনযুক্ত কিছু যৌগ লিখলাম যেগুলো জৈব যৌগ না, আবার কার্বন আছে বাট হাইড্রোজেন নাই, এরকম কিছু জৈব যৌগের উদাহরণ তুমি শিখে রাখো, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যেমন একটা মাথায় রাখবো হচ্ছে CCl4, এটার নামটা কি? টেট্রাক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। এটাকে আমরা কি কাজে ইউজ করি জানো ভাইয়া? ড্রাই ওয়াশিং এর কাজে ইউজ করি, ড্রাই ওয়াশিং এর কাজে আমরা ইউজ করি। ওকে, একে ড্রাই ওয়াশের জন্য ইউজ করা হয়, টেট্রাক্লোরোমিথেন। আবার আরেকটা দেখাই এবং এটা তোমাকে আমি বলে দিচ্ছি, এটা আগের বছরের আসা হচ্ছে একটা কোয়েশ্চেন। ঠিক আছে, আরেকটা আমি দেখাই দেই। আরেকটা হচ্ছে আমরা মানে যৌগটাকে এরকম ভাবে লিখবো, দেখো এই এটা কি ভাই? নর্মালি এটা এই যে বেনজিন স্ট্রাকচার না? বেনজিন স্ট্রাকচার মানে হচ্ছে এখানে আর কোনো মানে এখানে প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে। মনে করো না ওই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেল ক্লোরিন দ্বারা। কি দ্বারা রিপ্লেস হয়েছে আমার? ক্লোরিন দ্বারা। তাহলে এখন এটাকে আমরা কি বলবো ভাই? হেক্সাক্লোরোবেনজিন। কি নাম এটার বলো? হেক্সাক্লোরোবেনজিন। আচ্ছা, এই যে হেক্সাক্লোরোবেনজিন, এই কোয়েশ্চেনটা আসা কোত্থেকে আসা? এখন তোমার কাছে কোয়েশ্চেন হইতেই পারে যে ভাইয়া এই শুধু মানে জৈব যৌগ কি কোনটা না কোনটা এটার জন্যই কি এত কিছু তো আমার জানা, মানে জানলেও দরকার ছিল বা না জানলেও বোধহয় সমস্যা হইতো না, এমন একটা জিনিস মনে হইতেই পারে। বাট বিলিভ করো আমাকে, আমি তোমাকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে কোনটা আমাদের এখানে আসা একটা প্রশ্ন। ওয়েট, আমাদের আশা প্রশ্ন থেকেই তোমাকে দেখাই, তাহলেই তুমি বুঝতে পারবা যে আসলে কি জন্য এখানে সময় দিয়ে এটা দেখানো হচ্ছে তোমাকে। ঠিক আছে, এটা আমাদের একটা ডেন্টালের কোয়েশ্চেন। ওয়েট ভাই একটু,
এই যে আমরা মাত্রই যেটা দেখছি আর কি, সেই কোশ্চেনের জন্যই বললাম, সেই প্রশ্নটার কথাই বলছি। ওয়েট, এই যে দেখে নাও। আচ্ছা দুঃখিত, একটু মানে বের হইতে সময় লাগছে সেজন্য। কোন জৈব যৌগে হাইড্রোজেন অ্যাটম নাই? তাহলে দেখো এটা কি মেডিকেল 23-24-এর কোশ্চেন, আমি বলতেছিলাম ডেন্টালের কোশ্চেন। যাই হোক, মেডিকেল 23-24-এই আসা একটা কোশ্চেন যেখানে হাইড্রোজেন যৌগ না থাকা একটা কিসের কথা বলা হয়েছে ভাইয়া? জৈব যৌগের কথা বলা হয়েছে, যেখানে হাইড্রোজেন নাই বাট স্টিল একটা জৈব যৌগ। তো তুমি যদি এই ব্যাপারগুলোর সাথে আসলে খুব বেশি পরিচিত না হও, খুব বেশি ফ্লুয়েন্ট না হও, শুধু যদি এটাই জেনে থাকো যে কার্বন আর হাইড্রোজেন মাস্ট থাকা লাগবে, আর কার্বন আর হাইড্রোজেন না থাকলেও সেখান থেকে উদ্ভূত হওয়া লাগবে অথবা সমযোজী যৌগ হওয়া লাগবে, এই ব্যাপারগুলোই শুধু যদি জেনে থাকো, তাহলে এই কোশ্চেনটাই উত্তর করা যথেষ্ট কঠিন হয়ে যেত। তাহলে দেখো এখানে কি দিছে, ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন মানে CH2Cl2, এইটা এখানে কার্বনও আছে হাইড্রোজেনও আছে। আমাকে বলছে কোন জৈব যৌগে হাইড্রোজেন অ্যাটম নাই, হাইড্রোজেন থাকা যাবে না। আচ্ছা এখানে দেখো বলছে আয়োডোফর্ম। আয়োডোফর্ম তো আসলে কোনো যৌগ না ভাই, এটা একটা বিক্রিয়ার নাম, বুঝছো? আয়োডোফর্ম তাছাড়াও এটাকে তুমি নিতে পারো হচ্ছে এই যে আয়োডাইড আকারে, এর কথা বলতে পারতেছে হয়তোবা। আচ্ছা তারপরে বলতেছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন মানে হচ্ছে এই যৌগটা, বুঝছো? যেখানে আমার বেনজিন বলয় মানে বলয় নাই মানে কি সঞ্চারনশীল পাই ইলেকট্রন নাই, মানে ডাবল বন্ড নাই, এটাই হচ্ছে সাইক্লোহেক্সেন। এখানে তো আমার হাইড্রোজেন আছে, হাইড্রোজেন নাই শুধুমাত্র কোথায়, যে হেক্সাক্লোরোবেনজিন, অর্থাৎ এই যে এই এখানে যদি বেনজিন হয় এটা, এখানে যদি ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এই যে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, আমরা যেটা অলরেডি দেখাই রাখছি সেটাই হচ্ছে এইটা, দেখো হেক্সাক্লোরোবেনজিন, বুঝছো? তাহলে এটা সঠিক উত্তর কোনটা ভাই? ডি। এটা আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট কত সালে আসা কোশ্চেন বলো তো? 23-24, এই যে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়ারা যে কোশ্চেন মানে পরীক্ষা দিয়ে গেছে সেইটাতে আসা কোশ্চেন। তাহলে বোঝা যাচ্ছে আমরা আমাদের যে দুইটা জিনিসকে ফলো করার কথা বললাম, আমি তোমাকে অবভিয়াসলি দেখায় ফেলবো যে দেখো ভাইয়া এই জিনিসটা আসার ইম্পর্টেন্স এত বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ কোশ্চেনের সাথে যেটার মিল পাওয়া যাবে রিসেন্ট ইয়ারের, রিসেন্ট সহ হচ্ছে ধরো এই যে আমাদের 5 থেকে 7 বছরের কোশ্চেনগুলোর মধ্যে যেখানে মিল পাওয়া যাবে ওই জিনিসটাও তোমার সামনে এভাবে প্রেজেন্ট করে ফেলবো যে ভাইয়া দেখো এই যে এখানে আসছে। তাহলে এটাতে কি হয়, অবভিয়াসলি একটা কনফিডেন্ট পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই একটা জিনিস জানলা যে কার্বনের উপস্থিতিতে আমার মাস্ট জৈব যৌগ হইতে হলে, বাট কার্বন উপস্থিত থাকলেই যে শুধু যেটা জৈব যৌগ হয়ে যাবে এরকমটাও না। ওকে, আবার হাইড্রোজেন না থাকলেও জৈব যৌগ হয়, সেই রকম জৈব যৌগ কি, এই যে যেমন এরকমই একটা, এই যে হেক্সাক্লোরোবেনজিন, এটার একটা উত্তর বললাম, অ্যাজ ওয়েল অ্যাজ আবার হচ্ছে এই যে এরকম বলছিলাম ভাইয়া CCl4, এই যে আমাদের CCl4 এটাও একটা বলছি না, এরাও। ওকে, তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। চলে আসো আমরা আমাদের থিওরি পার্টের মধ্যে চলে যাই, এই যে এই পার্টের মধ্যে আমরা আসলে ছিলাম। ওকে, এরপরে আমাদের আসলে এখানে কি বলতেছে, আমরা এটা বলে ফেলেছি, এখন আমাকে বলছে এই সকল জৈব যৌগের কার্বনের সাথে প্রধানত হাইড্রোজেন, অক্সিজেন, এটা আমরা বলছি যে কি থাকে। ওকে, এটা এখানে বলা আছে ফসফরাস, হ্যালোজেন ইত্যাদি প্রভৃতি মৌলযুক্ত থাকে। মিথেন, মিথাইল ক্লোরাইড বলছে, মিথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি প্রত্যেকটি হলো হচ্ছে জৈব যৌগ। ওকে, এখন বলেছে যে টেকনিকটা জানার জন্য কি এখানে চপস এই কথা বলা হচ্ছে। আমি তোমাকে শিখালাম চপস এক্স, তুমি যেরকমভাবে ইচ্ছা সেরকম শিখতে থাকো। তুমি যদি আগেও কারো কাছ থেকে কোনোটা শিখে রাখো, তোমার কাছে যদি সেটা বেটার মনে হয়, তুমি এখানে সেটাও অ্যাপ্লাই করে রাখতে পারো, ইটস ওকে, কোনো সমস্যা নেই। ওকে, আর একটা জৈব যৌগের একটা আনুমানিক সংখ্যা হিসাব করা হয়, আনুমানিক না মানে অ্যাজিউমড, বাট এটা ঠিক হওয়ার পসিবিলিটিই বেশি। সেরকম একটা জৈব যৌগের হিসাব কথা হয় বা 80 লক্ষের অধিক, এটা হচ্ছে জৈব যৌগের সংখ্যা। আসলে জৈব যৌগের সংখ্যা এরকমভাবে একবারে ফিক্স ধরে ফেলা সম্ভব না, কেন সম্ভব না সেই কারণটাও বলবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, চলে আসো আমরা পরের পার্টটার মধ্যে যাই। নেক্সট যে ব্যাপারটা বলতেছে সেটা দেখো, যে কার্বনের যৌগ হওয়া সত্ত্বেও যারা জৈব যৌগ নয়, আমরা অলরেডি এরকম কিছু একটা উদাহরণ দেখছি। আমরা কাকে দেখলাম বলো তো ভাইয়া? আমরা দেখেছি হচ্ছে ধরো এই যে সোডিয়াম কার্বনেট Na2CO3 এবং সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এরকম কাউকে দেখলাম। যাই হোক, এখানে আরও আছে, দেখো পটাশিয়াম সায়ানাইড, এই যে CN, আর একটা গুরুত্বপূর্ণ মূলক, তো আমি এটা ফাংশনাল গ্রুপের সময় যে বলতেছি, নো প্রবলেম, এটা আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আগের বছরে আসা কোশ্চেন একটা। ঠিক আছে, যাই হোক, দেখো সায়ানাইড, তারপরে হচ্ছে কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এরা আমার জৈব যৌগ না, এরা হচ্ছে কার্বনের অক্সাইড। ওকে, এরা জৈব যৌগ না, এটা যদি তোমাকে বলতে বলা হয় কেমনে বলবা? একটা পরীক্ষা আছে, পরীক্ষার মাধ্যমেও টেস্ট করা হয়, এবং তোমাকে যদি বলা হয় তো তোমার এই বয়সের জন্য যেটুকু জেনে রাখা দরকার সেটা হলো তুমি সুন্দর মতন বলবা যে এরা আমার কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ বা সেখান থেকে উদ্ভূত যৌগ নয়, এরা আমার কার্বন বা হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগও নয়, সেখান থেকে উদ্ভূত যৌগও নয়, সেজন্য এরা আমার কি না ভাইয়া, কার্বন থাকা সত্ত্বেও কি হচ্ছে না বলো, কার্বন থাকা সত্ত্বেও সেটা আমার একটা জৈব যৌগ হচ্ছে না। এগেন আমরা এটাকে কি বলতে পারি, পেন্টাকার্বনিল ফেরাম, সেটা একটা, এটা এগুলা হচ্ছে কঠিন যৌগ, মানে কঠিন আবার বলি কমপ্লেক্স যৌগ বা আমাদের জটিল যৌগ, এটাকে আমরা বলতে পারি টেট্রাকার্বনিল নিকেল
ধাতু যেটা। তারপরে এখানে দেখো ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডও কিন্তু কোনো আমার একটা জৈব যৌগ না, বাট ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানির বিক্রিয়া ঘটাও তাহলে সেখান থেকে আবার ইথিলিন গ্যাস তৈরি হয়, সেটা কিন্তু আবার ঠিকই আমার একটা কি জৈব যৌগ। আচ্ছা মানে ইথিলিন না ভাই, অ্যাসিটিলিন গ্যাস সৃষ্টি হয়। আচ্ছা তারপর এটা দেখো, এই যে আমার কার্বনিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট, এরাও আমার জৈব যৌগ না কার্বন থাকা সত্ত্বেও। কার্বনিক অ্যাসিডের মধ্যে কিন্তু কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, বাট স্টিল তারা আমার জৈব যৌগ নয়। এটা জাস্ট সম্পর্কে একটা আইডিয়া রেখে নিবা। কেন কোশ্চেনটা আসতে পারে, মানে তোমার এখানে অ্যানালাইসিসের বিষয়টা কি, তোমার এখানে অ্যানালাইসিসের বিষয়টাই হচ্ছে যে তোমার অলরেডি কোশ্চেন চলে আসছে যে আমার হাইড্রোজেন অ্যাটম ছাড়া কোনটা জৈব যৌগ, এই যে একেবারে খুব ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে। তাহলে অবভিয়াসলি এর পরের পার্টে বা এর পরে যারা আসবে তাদের প্রশ্ন কি এরকম একটা হওয়ার পসিবিলিটি থাকে না যে আমার দিয়ে দিল যে কোনটি জৈব যৌগ নয়, কার্বন থাকা সত্ত্বেও জৈব যৌগ নয়, এমনও তো দিয়ে দিতে পারে, পারে না ভাই? সো দ্যাটস ওয়াই তোমার এটা জেনে রাখাটা খুব জরুরি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, আসো পরের পার্টে যাই। এই যে জৈব রসায়নের একটা সংক্ষিপ্ত ইতিহাস তোমাকে জানা রাখা লাগবে, এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, তুমি যদি অলরেডি মেডিকেল কোয়েশ্চেনের কিছু কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করতে থাকো, দেখতে থাকো, তাহলে দেখবা যে রসায়ন বা ফিজিক্সের যে পার্টটুকু, এই পার্টটুকু থেকে তোমার ভিত্তিক অর্থাৎ আমি বলছি সাল ভিত্তিক যে প্রশ্নগুলো, এগুলো খুব কম, এগুলো খুবই কম হয়, কিন্তু এটা তোমাকে বুঝতে হবে এবং এটা স্বীকার করতে হবে আসলে। বরঞ্চ তুমি যদি সালভিত্তিক জিনিসগুলোর ভিতরে প্রায়োরিটি দিতে চাও তাহলে তুমি জিকে অ্যাজ ওয়েল অ্যাজ বায়োলজি ওই পার্টের ভিতরে একটু বেশি ফোকাস দিতে পারো সালভিত্তিক বিষয়গুলো। যেমন এই যে এখানে 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম কি মতামত দেন, কি মতবাদ দেন? বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম মতবাদ দেন প্রাণ শক্তি মতবাদ দেন। এই প্রাণশক্তি মতবাদ কি ছিল? প্রাণশক্তি মতবাদ ছিল এরকমই যে যাদের মাঝে প্রাণ আছে তাদের মধ্য থেকেই, মানে এই এক অমীমাংসিত বা বলতে পারো যে আবিষ্কার করা একটা বিষয় থেকেই, মানে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি এমন একটা বিষয়ের মাধ্যমেই সেখান থেকেই শুধুমাত্র জৈব যৌগগুলো উৎপাদিত হইতে পারে। অর্থাৎ কোনো অজৈব জায়গা থেকে বা ল্যাবরেটরিতে কোনো কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে জৈব যৌগ তৈরি করা পসিবল না। এটা কে বলেন? এটা বলেছেন বিজ্ঞানী বার্জেলিয়াস। উনি সর্বপ্রথম 1808 সালে এই তত্ত্বটা দেন, যে তত্ত্বটার নাম কি ভাই? প্রাণশক্তি মতবাদ। কি নাম বলেন? প্রাণশক্তি মতবাদ। এই মতবাদটা দেন উনি। এই মতবাদটা কি বলা হয়? এই মতবাদটাতে বলা হচ্ছে যে আমার শুধুমাত্র যাদের ভিতরে প্রাণ আছে তাদের মধ্য থেকেই জৈব যৌগ উদ্ভূত হয়, তাদের মধ্য থেকেই জৈব যৌগ পাওয়া যায়, ডেরিভেটেড হয়। কিন্তু যাদের মাঝে প্রাণ নেই, অর্থাৎ তুমি কোনো কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে জৈব যৌগ তৈরি করতে পারবা না। জৈব সমূহের মানে জৈব বা জীব যারা, তাদের মধ্য থেকে জৈব যৌগ আসবে বা জৈব জিনিসটা আসবে, আর যারা জীব না তাদের মধ্য থেকে আসবে অজৈব পার্টটুকু। এই কথা বলে গেছেন কে? বার্জেলিয়াস। এরপরেই আর কি যেই দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে তারই একজন শিষ্য থেকে, তার শিষ্য ছিলেন হচ্ছে ফ্রেডরিক ওহলার। কি নাম? অনেকে এটাকে ভোলহার বলে, ওহলার বলে, আর একজন ছিলেন হচ্ছে ওহলার। এটাকে অনেকে ভোলহারও বলতে পারে, ঠিক আছে? তো এটা কোনো ইস্যু না যে তার কি বলা হচ্ছে, তুমি বুঝতে পারবা যে কাকে বলা হচ্ছে আর কি। ভোলহার উনি যে কাজটা করেছিলেন সে কাজটা হচ্ছে উনি একদিন নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডকে তাপ দিয়েছিলেন। তাপ দেওয়ার ফলে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছিল। অ্যামোনিয়াম সায়ানাইড পুনরায় যখন ওটা অনেক সিক্ত ছিল বা ভেজা ছিল, উনি ওটাকে শুষ্ক করার জন্য তাপ দেন এবং তাপ দেওয়ার ফলে সেখান থেকে তৈরি হয়ে যায় আসলে ইউরিয়া। আমি এটা মুখে বলতেছি, আসো আমরা এই বিষয়টা একটু দেখে ফেলি, তোমাকে বিষয়টা বুঝাই। সেটা হচ্ছে সর্বপ্রথম এটা তাহলে কে কাজ করে? প্রথমত আসলো প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদ অনুযায়ী, প্রাণশক্তি মতবাদ এটা কে দিলেন ভাইয়া? বার্জেলিয়াস, বিজ্ঞানী বার্জেলিয়াস। কত সালে? 1808 সালে। আচ্ছা, এই বিজ্ঞানী বার্জেলিয়াস মতবাদটা দিলেন যে জৈব মানে জীব থেকে জৈব আসবে, জীব থেকে আসবে হচ্ছে জৈব, আর জড় থেকে আসবে অজৈব। ওকে, এটা বলে গেলেন কে? বিজ্ঞানী বার্জেলিয়াস। তার মতবাদ দিয়ে উনি এটা দিয়ে গেলেন। তারপরে ওহলার যে কাজটা করেছিলেন তিনি আসলে কি করে ফেলছিলেন? ভোলার বা ওহলার যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে উনি একদিন ল্যাবের মধ্যে এই যে আমাদের লেড সায়ানাইডের সাথে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডকে রিঅ্যাকশন করাইছিলেন। সেখানে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড এর সাথে সাথে হচ্ছে লেড ক্লোরাইড PbCl2 এমন। এই অ্যামোনিয়াম সায়ানাইড যেহেতু সিক্ত ছিল অনেক, দ্যাটস ওয়াই উনি এটাকে এগেন হিট দেন, এবং হিট দেওয়ার ফলে সেখানে আসলে কি তৈরি হয়ে যায় ভাই? ইউরিয়ার রাসায়নিক ফর্মুলাটা কি লিখবা তুমি? H2NC ডাবল বন্ড O NH2, এটা তৈরি হয়ে যায়। এটাকে কি বলা হয় ভাই বলো?
ইউরিয়া। ওকে, ইউরিয়া এটা একটা জৈব যৌগ। এখন একটা জিনিস আসতে পারে যে ভাইয়া ইউরিয়াটা জৈব যৌগ কীভাবে? আমরা সবাই জানি আসলে যে আমাদের মূত্রের মধ্যে ইউরিয়া থাকে, তাই না ভাই? আমাদের মূত্রের মধ্যে ইউরিয়া থাকে, তাহলে সেটা তো জীব থেকেই আসতেছে প্রসেস হয়ে, তাই না? তো ওনার মতবাদটা তো হইল তো বিষয়টা এরকম, জীব থেকে যেটা আসবে সেটা তো জৈব, এটা তো আমরা সবাই জানি, এটা এবং এটা সত্য, তাই না? উনি বলে গেছিলেন জীব ব্যতীত জৈব আসা পসিবল না, বাট এখানে দেখা গেল যে বিজ্ঞানী উহলার এই জিনিসটাকে আসলে মানে অ্যাক্সিডেন্টালি ভুল প্রমাণ করে দিলেন, এবং এই অ্যাক্সিডেন্টালি ভুল প্রমাণ করে দেওয়ার ফলে আসলে জৈব রসায়ন নিয়ে যত ধরনের প্যাঁচ আমাদের জীবনে আসলে শুরু হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, যাই করুক, বিষয়টা হচ্ছে এইটা ক্লিয়ার। এখন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে এইখানে তোমাকে একটু মানে একটু জিনিস জেনে রাখতে হবে, সেটা হলো যে এখানে যে বিক্রিয়াগুলো ঘটেছে সেই বিক্রিয়া সম্পর্কে, ওই বিক্রিয়ার নাম, এটা আমাদের এই ক্লাসের একেবারে শেষের অংশের দিকে আছে যে বিক্রিয়ার নামগুলো কি কি। জৈব বিক্রিয়াগুলো মূলত কয় ধরনের হয়? 4 ধরনের হয়, আমি বলে রাখি। তো 4 ধরনের ভিতরে প্রথম যে বিক্রিয়াটা, এই যে ফার্স্ট যে রিয়াকশনটা ঘটছে, সেই রিয়াকশনটা যেটার নাম সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া বলো? প্রতিস্থাপন বিক্রিয়া। আমি এগেইন তোমাকে এই জিনিসটাতে বা এই স্লাইডটাতে নিয়ে আসবো যখন আমি বিক্রিয়ার প্রকারভেদটা দেখাবো, এই ক্লাসেই আছে, চিন্তা নাই। মানে হয়তো বা নতুন কিছুর ভিতরে মানে একটা পড়ার ভিতরে আরেকটা টপিকের মধ্যে আমরা নিয়ে চলে যাচ্ছি তোমাদেরকে বা ঢুকিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ তোমার উপকারের জন্য, এখানেই তোমাকে এই জিনিসটা জেনে রাখা দরকার, সেজন্যই। আচ্ছা, আর পরবর্তীতে এই বিক্রিয়াটার নামটা কি ভাই? সমানুকরণ। সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া, এটার আরেকটা নাম কি বলা যায়? পুনর্বিন্যাস বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া, এই ঠিক আছে। আচ্ছা, আসো যেটার কথা বলতেছিলাম, পুনর্বিন্যাস বিক্রিয়া। ওকে, এই যে এই পার্টটুকু, এখন তোমাকে যদি এরকম একটা কোশ্চিন হয় যে সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগ কি, সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগ কি, উত্তর হচ্ছে এই যে ইউরিয়া। এটাকে আমরা কি বলবো তাহলে? সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগ। ক্লিয়ার? এই বিষয়টাও জেনে রাখতে হবে তোমাকে। এবং সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগের জন্য কয়টা বিক্রিয়া ঘটানো হয়েছিল? 2টা বিক্রিয়া। কি কি বিক্রিয়া? একটা হচ্ছে প্রতিস্থাপন আর একটা হচ্ছে মানে পুনর্বিন্যাস বিক্রিয়া বা সমানুকরণ বিক্রিয়া। এই তো এই ইনফরমেশনগুলো তুমি অলরেডি যদি তুমি লক্ষ্য করো তাহলে তোমার খাতার মধ্যে বেশ কিছু ইনফরমেশন আসলে নোট ডাউন হয়ে যাওয়ার কথা। ওকে, এই জিনিসগুলোই থাকবে হচ্ছে তোমার জন্য প্রিপারেশন, যেটাকে কাজে লাগিয়েই তুমি যাবা, তুমি তোমার কোয়েশ্চেন পেপারের উপরে হামলা বলবা। ওকে, চলে আসো এর পরের পার্টটুতে যাই। এর পরের পার্টটার মধ্যে এই যে আমাদের যে এই কথাবার্তাগুলো একটু হাইলাইটেড করে আমরা একটু পড়ে ফেলি। বিজ্ঞানী বার্জেলিয়াসের মতে জৈব যৌগসমূহ কেবলমাত্র এক রহস্যজনক শক্তি, প্রাণ শক্তি এর প্রভাবে প্রস্তুত হয়ে থাকে। তার মতে জীবনী শক্তি ছাড়া এই যৌগসমূহ পরীক্ষাগারে প্রস্তুত করা অসম্ভব। এটা কে বলছিলেন? বিজ্ঞানী বার্জেলিয়াস। কত সালে? 1808 সালে। পরবর্তীতে এটা ভুল প্রমাণ করে দিলেন কে? মানে অ্যাক্সিডেন্টালি হোক বাট ভুল প্রমাণ করলেন কে? তারই শিষ্য ওহলার। ওকে, তিনি কি করেছিলেন? ওই যে লেড সায়ানাইডের সাথে প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইডের তাপ দিয়ে অ্যামোনিয়াম সায়ানাইড বানাইছিলেন। এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, এই অ্যামোনিয়াম সায়ানাইডের সাথে ফার্দার রিয়াকশনের মাধ্যমে আসলে কি তৈরি হয়ে গেছিল বলো? এই অ্যামোনিয়াম সায়ানাইড বানাইছিলেন। ওকে, এই অ্যামোনিয়াম সায়ানাইড বানাইছিলেন। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে ফার্দার যখন আমরা হিট দিছি তখন আসলে এই জিনিসটা তৈরি হয়ে গেছিল। কোন জিনিসটা তৈরি হয়ে গেছিল? এই যে আমাদের এই সমানুকরণের মাধ্যমে এই রাসায়নিক বিক্রিয়াতে ইউরিয়া তৈরি হয়ে গেছিল আর কি। ওকে, তো চলে আসো, আমরা যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এরপরের এই যে আমাদের পরীক্ষাগারে প্রস্তুত করা অসম্ভব, একে আমরা প্রাণশক্তি রাসায়নিক মতবাদও বলা হয়। এরপরে যে জিনিসটা বলতেছি সেটা হলো, দেখো 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ এবং প্রাণী থেকে প্রাপ্ত যৌগসমূহকে জৈব যৌগ এবং খনিজ পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে অজৈব যৌগ নামকরণ করেন। এগুলো আমরা অলরেডি জেনে গেছি, এগুলো কোনো সমস্যা নেই। ফ্রেডরিক ওহলার অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করেন। ফ্রেডরিক ওহলার অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে, আচ্ছা, ওরা যখন উত্তপ্ত করেছিলেন তখনই আসলে কি তৈরি হয়ে গেছিল? সেখানে পুনর্বিন্যাস বিক্রিয়া হয়েছিল বা সমানুকরণ বিক্রিয়া হয়েছিল এবং আমাদের ইউরিয়া প্রস্তুত হয়ে গেছিল। এই তো হচ্ছে কথা, এটা আমরা অলরেডি বুঝে গেছি, এর নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা 2, এখানে হচ্ছে ভাই 1। হ্যাঁ, এখানে একটু কাইন্ডলি এটা তো হচ্ছে 1, আমরা এখানে 2 দিছি কেন? দেখো এই বিষয়টা আমরা জাস্ট একটু সিম্পলি করে ফেলি। CNO, এই যে এর হচ্ছে E2, এর যদি ভ্যালেন্সি 2 হয় তাহলে এটা ঠিক আছে, এরপরে এটুকু ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসো, এই যে এখানে তোমাকে সুন্দর করে ছক দিয়ে বলা আছে, তাহলে মাস্ট বি তোমাকে যেটা জানা লাগবে, বিজ্ঞানী বার্জেলিয়াস উনি কি কাজ করেছেন? প্রাণশক্তি মতবাদটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। ভালো কথা, এটা কত সালে? 1808 সালে। ওকে, এরপরে ফ্রেডরিক উইলার, ইনি জৈব রসায়নের জনক। এই যে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এমন কোশ্চেন হইতে পারে জৈব রসায়নের জনককে, জৈব রসায়নের আধুনিক জনককে, জৈব রসায়নের জনক
এটাকে তুমি এমন লিখতে পারো আধুনিক জনক, একজনই আধুনিক জনক। আধুনিক জনক কে বলো তো ভাইয়া? এই যে আমাদের ফ্রেডরিক ওহলার, উনি আসলে আধুনিক জনক। এরপরে কোব, বিজ্ঞানী কোব সংশ্লেষণ নামে একটা বিক্রিয়াই রয়েছে। বিজ্ঞানী কোব যিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের আমার সংশ্লেষণ করেছিলেন। ওকে, সংশ্লেষণ। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড এটা কোনটা ভাই? যে CH3COOH, আমাদের যে খুব মোস্ট কমনেস্ট অ্যাসিড যেটা। আচ্ছা, তো অ্যাসিটিক অ্যাসিডের কি করেছিলেন? সংশ্লেষণ করেছিলেন। ঠিক আছে, এটা কে করেছিলেন? বিজ্ঞানী কোব। এই যে দুইটা ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশন তোমাকে একটু এক্সট্রা জেনে রাখা লাগবে। ওকে, তাদের সম্পর্কে এত বেশি ডিটেলস জানার প্রয়োজন নেই, জাস্ট দুইটা ইনফরমেশন। এগেইন, বেনজিন চক্র যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন ফ্রেডরিক অগাস্ট কেকুল। এই যে দেখো, এটার নাম কি? অগাস্ট কেকুল। উনি যেটা কাজ করেছিলেন, বেনজিনের কাঠামো আবিষ্কার করেছিলেন। এই যে আমরা বেনজিনের কাঠামোটা, এই যে আমাদের বেনজিনের কাঠামোটা এরকম মনে করো। বেনজিনের কাঠামোটাকে যদি তুমি একটু ডিটেলসে লিখো, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড H, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, এই বন্ডটা থাকে না বেনজিনের কাঠামো? এই যে এরকম থাকে। বিলিভ মি, এই বন্ডটাকে তুমি এরকমভাবেও লিখতে পারো, বুঝছো? যেটা আসলে না, কিন্তু এটাও প্রস্তাবিত হয়েছিল। এই বিষয়গুলো একটু জেনে রাখবা তোমার নিজের পড়ার জন্য, তোমার ভিতরে কোনো প্রকার কোয়েশ্চেন অ্যারাইজ হবে না। তাহলে দেখো কীরকম আমি লিখি। এই যে CH, সিঙ্গেল বন্ড 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 CH। এই যে এর মধ্যে দিয়ে একটা বন্ড দিয়ে দাও, এদের মধ্যে এখানেও দেখো প্রত্যেকটা কার্বনেরই 4টা করে হাত পূরণ থাকবে বা ভ্যালেন্সি ফিল আপ থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা কার্বনের 4টা করে ভ্যালেন্সিও ফিল আপ আছে, হাইড্রোজেনের সংখ্যাও ঠিক আছে। এটাও C6H6, এটাও C6H6, C6H6, এইটাও। তো এটা কি আমরা লিখি বা এটা কি গ্রহণযোগ্য? এটা গ্রহণযোগ্য না, এটা কিন্তু একেবারে সেই রেড মার্কের হওয়া একটা ভুল, এটা কিন্তু নয়। সঠিক কোনটা? সঠিক হচ্ছে ভাই আমাদের এইটা। ঠিক আছে, সঠিক হচ্ছে আমাদের এইটা। ক্লিয়ার? আচ্ছা, তো এই চক্রটাই আবিষ্কার করেছিলেন, এই চক্রটারই এটার প্রভাবিত রূপ হচ্ছে এরকম। এই চক্রটাই আবিষ্কার করেছিলেন কে? আমার ফ্রেডরিক অগাস্ট কেকুল। এই জিনিসটা একটু জেনে রাখবা তুমি। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলে আসো আমরা পারের পার্টটুকুতে চলে আসি। এবার চলে আসছো আমাদের জৈব রসায়নের শ্রেণীবিভাগ, যে জিনিসটা কাইন্ড অফ মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আরেকটা, জৈব যৌগের শ্রেণীবিভাগ। আমরা জৈব যৌগ যে পার্টটা আছে, সেই যৌগগুলোকে কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি? মূলত আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের, একটা হলো যে মুক্ত শিকল বা আমরা বলতে পারি অ্যালিফেটিক যৌগ। মাথায় রাখবা, অ্যালিফেটিক মানে কি ভাই? আমার মুক্ত শিকল। আর একটা হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ। অ্যারোমেটিক কিন্তু না এখানে, অনেকেই বলে মুক্ত শিকল বা অ্যালিফেটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। না ভাই, অ্যারোমেটিক না, বদ্ধ শিকল বাট অ্যারোমেটিক না, এমন অহরহ যৌগ হইতেই পারে। ঠিক আছে, তো তুমি মাথায় রাখবা জৈব যৌগগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। আমি এখানে আসতেছি, তার আগে সুন্দর মতন এই ছকটাই দেখে ফেলো। এই এক ছকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এটা কি? জৈব যৌগকে কয় ভাগে ভাগ করতে পারি? এই যে একটা মুক্ত শিকল, এবং আরেকটা কি ভাগ? আরেকটা হচ্ছে আমাদের চাক্রিক বা হচ্ছে বদ্ধ শিকল। এই তো মুক্ত শিকলকে পুনরায় আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো আমাদের সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। হ্যাঁ, আমাদের যে সম্পৃক্ত বা সম্পৃক্ত বা স্যাচুরেটেড, সেগুলো হচ্ছে অ্যালকেন শুধুমাত্র থাকে। এর মধ্যে কে অংশগ্রহণ কে মাত্র নেয় বলো ভাইয়া? অ্যালকেন। যেটা আমাদের সম্পৃক্ত, তাদের মধ্যে কে থাকে? শুধুমাত্র অ্যালকেন। আর অসম্পৃক্ত যারা, তাদের মধ্যে আবার দুইজন থাকে। হ্যাঁ, অসম্পৃক্ত যারা, তাদের মধ্যে আবার কয়জন থাকে আসলে বলো? দুইজন থাকে। একটা হচ্ছে আমাদের অ্যালকিন, আর একটা হচ্ছে আমাদের অ্যালকাইন। তো তোমার ইন ডিটেলস এত বেশি এই কথাগুলো জানা লাগবে এমন না, তুমি আসলে এই পার্টটুকু জানো, এই যে বিশেষ করে অ্যালকাইনের কথাটুকু আসলে জানো। আমি অন্তত বিলিভ করি তুমি জানো। তুমি যে জিনিসটুকু জানবা সেটা হচ্ছে যে এর যে বদ্ধ শিকল বা চাক্রিকের যে কথা বললাম, তাদের ভিতরে একটু ডিটেলসটা দেখে ফেলি। তাদের ভিতরে ডিটেলসটা কি? তাদের ভিতরে ডিটেলসটা হচ্ছে তাদেরকে এগেইন আমরা কয় ভাগে ভাগ করি ভাই? দুই ভাগে ভাগ করি। এক ধরনের শিকল বা এক ধরনের চাক্রিক যৌগ এমন থাকবে যার মধ্যে শুধুমাত্র কি থাকবে? কার্বন থাকবে। কার্বনযুক্তই সাইকেলের মধ্যে কার্বন ছাড়া কেউ থাকবে না। আমরা জয়টা যৌগ দিয়ে সাইকেল হোক না কেন, সাইকেল হওয়ার জন্য মিনিমাম 3টা কার্বন লাগবে। আচ্ছা, সাইকেল মানে কি বা চক্র মানে কি? চক্র মানে হচ্ছে, ধরে নাও আমরা একটা অ্যালকেনের যদি লিখি, ধরে নাও আমরা একটা অ্যালকেনকে লিখলাম। ওকে ভাইয়া, জাস্ট সাপোজ আমরা একটা অ্যালকেন লিখি, ধরে নাও আমরা হচ্ছে প্রোপেন লিখলাম, CH3 CH2 CH3, প্রোপেন লিখে ফেলছি না? এই প্রোপেনের এই ফার্স্ট কার্বন আর লাস্ট কার্বন কিন্তু সংযুক্ত না, তারা কিন্তু আলাদা। তারা কি একে অপরের সাথে যুক্ত আছে? নাই। বাট আমি যদি এই প্রোপেন যৌগটাকে এরকমভাবে লিখি, এই যে ধরে নাও CH
CH এগেন এই বন্ডটা দিয়ে যদি লিখি এই যে একটা করে 2 দিয়ে দাও 2 দিয়ে দাও 2 দিয়ে দাও বাস শেষ। এই যে এই বন্ডটা, তাহলে দেখো তো ফার্স্ট কার্বন তুমি এটাকে বলো বা যেটাকেই বলো, ফার্স্ট কার্বন এবং লাস্ট কার্বন অর্থাৎ স্টার্টিং কার্বন এন্ড টার্মিনেটিং কার্বন নিজেদের মাঝে যুক্ত আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, তারা হচ্ছে চাক্রিক যৌগ বা বলয়াকর যৌগ। এই চাক্রিক যৌগের মধ্যে কার্বোসাইক্লিক বলবো এক ধরনের যৌগকে যার মাঝে শুধুমাত্র কার্বন থাকবে। ওকে, কার্বোসাইক্লিক মানে কি, সাইকেলের মাঝে কার্বন ছাড়া অন্য কেউ থাকবে না। দেখো এই সাইকেলে শুধু কার্বনই আছে। এই কথাটা কেমনে বলতে পারো তুমি, আসলে বলতেছি এই যে দেখো কার্বন 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 এরা যুক্ত আছে, এর সাথে 2টা হাইড্রোজেন আছে থাকুক, সেটা এর সাথে 2টা হাইড্রোজেন আছে থাকুক, নো প্রবলেম, নো ইস্যু। বাট সাইকেলের মধ্যে আর কেউ থাকবে না, সাইকেলের মধ্যে কে থাকবে, শুধু কার্বন থাকবে, তাহলে সেদেরকে আমরা কার্বোসাইক্লিক যৌগ বলবো। এবং হেটারোসাইক্লিক যৌগ বা বিষমচাক্রিক যৌগ হচ্ছে এদের মাঝে সাইকেলের মাঝে কার্বন সহ আরেকজনও থাকবে, সাইকেলের মাঝে কার্বন সহ আরেকজনও থাকবে। যেমন আমি যদি একটা যৌগের উদাহরণ তোমাকে দেই যে কিরকম ভাবে আরেকজনও থাকতে পারে, সিম্পল চিন্তা করে দেখো, যদি বিষয়টা এরকম হয়, এই যে CH2 দেখো এটা হচ্ছে ইথিলিন অক্সাইড। ওকে, সাইক্লো ইথিলিন অক্সাইড, ব্যাপারটা এরকম, সাইক্লো ইথিন অক্সাইড এরকম। তাহলে এই যে অক্সিজেন থাকতেছে না, চক্রের মধ্যে অলরেডি অক্সিজেন আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক। আচ্ছা, কার্বোসাইক্লিককে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এই যে এখানে আসলো হচ্ছে অ্যারোমেটিক, এই যে এখানে আসলো অ্যারোমেটিক, এই যে এখানে আসলো হচ্ছে বেনজিন, এই যে তোমার বেনজিন। অ্যারোমেটিক যৌগসমূহকে বেনজিন এবং বেনজিন থেকে উদ্ভূত যৌগসমূহই বোঝানো হয় অ্যারোমেটিক যৌগ মানে। আচ্ছা, তো এই যে দেখো অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক, ওকে, অ্যারোমা যে শব্দ থেকে আসছে অ্যারোমেটিক, আমরা যখন দেখবো তখনও ইন ডিটেলস দেখবো, বাট এটা একটু জেনে রাখো, অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধিযুক্ত বস্তু, এরকম কিছু, এখান থেকে আসছে অ্যারোমেটিক শব্দটা। হেটারোসাইক্লিকটাও সেম, এটা যেমন আমার শুধুমাত্র কার্বোসাইক্লিক বা অ্যালিসাইক্লিক, কার্বোসাইক্লিকের মধ্যে অ্যালিসাইক্লিক। আর হেটারো অ্যালিসাইক্লিক মানে কি ভাই, হেটারো অ্যালিসাইক্লিক মানে হচ্ছে এই যে এই ধরনের যৌগটা হেটারো অ্যালিসাইক্লিক। আর অ্যারোমেটিকের ব্যাপারটা তো এখানে দেখছোই, এই অ্যারোমেটিকেও কিন্তু কার্বন ছাড়া অন্য কেউ নাই, বাট হেটারো অ্যারোমেটিকও থাকতে পারে। হেটারো অ্যারোমেটিক বলতে কেমন, ধরে নাও অ্যারোমেটিক যৌগ বাট সেখানে শিকলের মধ্যে অন্য কেউ আছে, যেমন এখানে পিরিডিন দিয়ে রাখছে, তাই না? তো এই পিরিডিনের সংকেত যদি তুমি দেখো, পিরিডিনের সংকেতটা হয় হচ্ছে ভাই এরকম, এই যে পিরিডিন, ফিউরান, থায়োফিন, ওকে, ফিউরিন, পিরিডান, থায়োফিন, এই যে এই যৌগটা, এই যে এই 4টা অন্তত যৌগ, হ্যাঁ এই 4টা অন্তত যৌগ তোমাকে ভালো মতন একটু মাথায় রাখতে হবে ভাই, পিরিডিন, ফিউরান, থায়োফিন, এই যৌগগুলো। তো এই যৌগগুলো কীরকম, এই যৌগগুলো অ্যারোমেটিক, বাট মানে প্রথমে তো এই যৌগগুলোকে আমরা কিসের মধ্যে বলতে পারি, এগুলো হচ্ছে বদ্ধশিকল যৌগ। ওকে, বদ্ধশিকলের মধ্যে কার মধ্যে আছে সেটা, কার্বোসাইক্লিক নাকি হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিকের মধ্যে কি হেটারো অ্যালিসাইক্লিক নাকি হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিকে। অ্যারোমেটিক এবং অ্যালিসাইক্লিকের মধ্যেকার মেইন ডিফারেন্স হচ্ছে অ্যালিসাইক্লিকে বন্ধন থাকবে হচ্ছে কার্বন কার্বন বন্ধন থাকবে একটা, বা তারা থাকবে যৌগগুলো থাকবে হচ্ছে সম্পৃক্ত মানে কি, দেখো এই যে এখানে প্রত্যেকটা কার্বনের সাথে অন্য যে কেউ একটা করে বন্ধনে যুক্ত আছে। বাট এই যে অ্যালকিনের কথাই যদি চিন্তা করো, সেখানে কি অ্যালকিনের মিনিমাম সদস্য যেটা, সেটা হচ্ছে আমাদের ইথিন, দেখো কার্বন কার্বন কত বল, ডাবল বন্ড, এটার মিনিমাম সদস্য আমাদের ইথাইন বা আমাদের অ্যাসিডিলিন, সেখানে দেখো কার্বন কার্বন কয়টা বন্ড ভাইয়া, 3টা বন্ড, এই যে 3টা বন্ড মানে কি, সেখানে সিগমা বন্ডের সাথে পাই বন্ধনে উপস্থিত আছে। কোশ্চেন আসতে পারে ভাইয়া সিগমা বন্ড পাই বন্ড কি, আসবো ধীরে ধীরে। অলরেডি এটা আমরা আমাদের রাসায়নিক বন্ধন মানে 3rd চ্যাপ্টার, যেটা মোলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা, সেটার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার কথা, ইভেন হয়ে যাওয়ার কথা। তারপরেও আমরা আমাদের এই পার্টের মধ্যে এসে বুঝবো, যেহেতু এখানে একটা টপিক এটা আসেই, সেখান থেকেও বুঝবো আর কি। ওকে, তো চলে আসো, আমাদের জৈব রসায়নের শ্রেণীবিভাগটা আলহামদুলিল্লাহ শেষ। তাহলে এখানে এটাই বলা হয়েছে, সম্পৃক্ত যৌগ কোনটা, অ্যালকেন, অসম্পৃক্ত যৌগ কারা কারা, অ্যালকিন এবং অ্যালকাইন। দেখো এগুলো আমরা বললাম অ্যালকাইন, এই যে এখানে আমরা অ্যালকাইন, ট্রিপল বন্ড। ওকে, পরের পার্টে কি বলতেছে, আমাদের যে বদ্ধশিকল বা বলয়াকার যৌগ, তাদের মধ্যে কার্বোসাইক্লিক যৌগ আছে, কার্বোসাইক্লিকে মানে সাইক্লিকের মধ্যে অ্যালিসাইক্লিক আছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারোমেটিক আছে। অ্যালিসাইক্লিক যৌগ সাইক্লোপ্রোপেন, অ্যারোমেটিক যৌগ বেনজিন, বলে দিয়েছে। ওকে, আবার হেটারোসাইক্লিক যৌগের মধ্যে হেটারো অ্যালিসাইক্লিক হয় ইপক্সি ইথেন বা ইথিলিন অক্সাইড, যেটার কথা বললাম মাত্র, অ্যাজ ওয়েল অ্যাজ হেটারো অ্যারোমেটিক হয় থায়োফিন, ফিউরান, পিরিডিন, এগুলো অলরেডি আমি বলে দিয়েছি, ঠিক আছে। এফটিপি এটা দিয়ে তুমি মনে রাখতে পারো, থায়োফিন, ফিউরান, পিরিডিন। ওকে, থায়োফিন, পিউরান, পিরিডিনটা কি যৌগ, অ্যারোমেটিক যৌগ, বাট স্টিল সেটা হেটারোস অ্যারোমেটিক যৌগ, নট হচ্ছে আমাদের এই শুধু অ্যারোমেটিক যৌগ বা কার্বোসাইক্লিকের মধ্যেকার শুধু অ্যারোমেটিক যৌগ না, এটা আমাদের হেটারোসাইক্লিকের মধ্যেকার অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? ওকে,
আসো আমরা পরের পার্টটুকুতে যাই। দেখো এইখানকার এই জিনিসটুকুগুলো, এই যে জৈব অজৈব যৌগের মধ্যেকার যে পার্থক্য, এই ব্যাপারগুলো জানলে তুমি একটা আইডিয়া পাবা। কেমন আইডিয়া পাবা? তুমি কিন্তু এই সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার মানে এই জৈব রসায়ন এই অধ্যায়টা ছাড়া কম বেশ সকল চ্যাপ্টারে যে ধরনের যৌগ নিয়ে ডিল করবা সেটা ধরে নাও মানে মোস্ট অফ দ্য টাইম অজৈব যৌগই হবে। তো ওই অজৈব যৌগ যেগুলোকে নিয়ে তুমি ডিল করছো, উঠছো বসছো, এর মানে তুমি অলরেডি জানো যে আমি কিন্তু এখানে তোমাকে আমাদের যেই আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ তার পার্থক্যতে আসতেছি না, আমি এখানে আসতেছি জৈব এবং অজৈব যৌগের ভিতরে। হ্যাঁ এটা ঠিক যে জৈব যৌগ হইলে সেখানে আসলে আয়নিক বন্ধন হয় না, সেখানে সমযোজী বন্ধনই হয়। তার মানে জৈব যৌগগুলো সমযোজী বন্ধনেরই যৌগ। দেখো থাকবে এখানে প্রধানত সমযোজী বন্ধন দ্বারা গঠিত, আর এগুলো আমার আয়নিক এবং সমযোজী উভয় প্রকার বন্ধন দ্বারা গঠিত। সমযোজী বন্ধনে গঠিত যৌগ কি আমাদের অজৈব যৌগ হইতে পারে না? সবগুলা কি আমার আয়নিক বন্ধন, মানে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ ভাই এটা অজৈব যৌগ, এটা আয়নিক বন্ধনে গঠিত। আর আর আমরা যদি এই যে বলি কার্বন ডাইঅক্সাইড, এই যৌগটা এটাই তো হচ্ছে আমার সমযোজী বন্ধনে গঠিত, তাই বলে কি এটা আমার জৈব যৌগ হবে? হবে না তো। এই ব্যাপারটাকে আবার গুলিয়ে ফেলার কিছু নাই কিন্তু, ঠিক আছে? ওকে চলে আসো এখানে। দেখো সংযুক্তি, এখানে প্রধানত কার্বনের মাধ্যমে কে কে থাকে? এই যে এরা থাকে, এরা আমরা অলরেডি বলে ফেলছি, এরা যে চপস দিয়ে আমরা মনে রাখি, ঠিক আছে? এখানে কি বলতেছে? যে কোনো মৌল দ্বারা গঠিত হতে পারে। আমাদের 118টা মৌল আছে, এর মধ্যে যে কোনোটা দ্বারাই গঠিত হতে পারে। তো নো অফেন্স, এটা আমাদের জানার কথা। প্রধানত সমযোজী বন্ধন দ্বারা, অজৈব যৌগের ভিতরে সমযোজী এবং আমাদের আয়নিক বন্ধন দুটোই থাকতে পারে। তবে এটা মাথায় রাখবা অবশ্যই যে আমাদের এখানে কিন্তু প্রধানত বন্ধনটাই হয় হচ্ছে সমযোজী যৌগ দ্বারা, ঠিক আছে? ওকে এবার আসো আণবিক গঠন। আণবিক গঠনটা সাধারণত জটিল, এদের গঠনটা সাধারণত সরল। মানে কিরকম টাইপের আণবিক গঠনের কথা এখানে বলা হচ্ছে? 3D স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। আমরা যখন হচ্ছে সমানুতা পড়বো তখন তুমি বুঝতে পারবা যে ভাইয়া কি বলেন আপনি, জৈব যৌগের গঠন আবার মানে কঠিন হবে কেন? এটা তো সরল। এল ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড আঁকতে দেওয়া হয়, দেখা যাক তখন দেখা যাবে মাথার ঘাম পায়ে পড়া শুরু হয়েছে। ওকে আসো গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক। এই যে আমাদের এখানে যে পার্টটা বলতেছে, নর্মালি আমাদের জৈব যৌগ যেগুলো সমযোজী যৌগ হয় তাদের তো গলনাঙ্ক স্ফুরণাঙ্ক এমনিও কম না। দেখো নিম্ন গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? এখানে কি বলতেছে? এখানে বলছে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক বিশিষ্ট। ওকে ভালো কথা। দ্রাব্যতা, জৈব যৌগগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে মেইনলি অপোলার। কি ভাইয়া বলো তো? অপোলার। এই একটা জিনিসও তুমি একটু শিখে রাখো, জৈব যৌগ এরা হয় হচ্ছে আসলে কি ভাইয়া? অপোলার। অপোলার মানে কি? ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না। অজৈব যৌগ যেটা, অজৈব যৌগ এরা হয় হচ্ছে আসলে ভাই পোলার, নর্মাল সেন্সে হয় হচ্ছে ভাই পোলার। ওকে আচ্ছা, পোলার দ্রাবক, একমাত্র একটা পোলার দ্রাবক, এটার নাম বলো তো? সার্বজনীন দ্রাবক, সেটা হচ্ছে ভাই পানি। তাহলে এই যে পোলার যেহেতু, সেটা আমার পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আর যেটা আমার অপোলার, সেটা হচ্ছে অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। অপোলার দ্রাবক বলতে আমরা কাদেরকে বুঝবো বলো তো ভাই? যেমন আমাদের হেক্সেন, এই যে ধরো আমরা কেরোসিনের কথা বলতে পারি, আমাদের অয়েলের কথা বলতে পারি, আমাদের অয়েল, এগুলোর মধ্যে এই অপোলার দ্রাবকরা দ্রবীভূত হয়। তার মানে বলো এই যে আমার জৈব যৌগ তারা কি আমার পানিতে দ্রবীভূত হচ্ছে না। আবার যে অজৈব যৌগ যেগুলা পোলার, যেগুলা সেগুলো আমার পোলার দ্রাবকে মানে পানিতে দ্রবীভূত হচ্ছে। আমরা অলওয়েজ এই বিষয়টা মাথায় রাখবো, লাইক ডিজলভস লাইক। ওকে যেটা আমার জৈব যৌগ তারা সমযোজী বন্ধনে গঠিত এবং অপোলার কোনো দ্রাবকের মধ্যেই দ্রবীভূত হবে। আর যারা আমার অজৈব যৌগ, যারা আমার আয়নিক বন্ধনে গঠিত, তারা আমার পোলার কোনো বা যেখানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় এরকম কোনো যৌগের মধ্যেই দ্রবীভূত হবে। জাস্ট এই ইস্যুটাই, ঠিক আছে? ওকে তাহলে চলে আসো এখানে যে জিনিসটা বলছিল তারপরে, সেটা হলো দেখো দ্রাব্যতা, পানি বা পোলার দ্রাবকে অদ্রবণীয়, তবে জৈব দ্রাবকে দ্রবণীয়। এই যে জৈব দ্রাবক মানে কি আসলে? ওই যে আমাদের যে পোলার দ্রাবকগুলা, মানে সরি অপোলার দ্রাবকগুলা, ওই যে বললাম অয়েল, তারপরে হইতে পারে আমাদের হেক্সেন, হইতে পারে আমাদের হচ্ছে ডাইথাইলিথার, এগুলা দ্রাবকে দ্রবীভূত। ওকে আচ্ছা, আবার দেখো পানি বা পোলার দ্রাবকে দ্রবণীয়, জৈব দ্রাবকে অদ্রবণীয়। মানে যে যেখান থেকে গঠিত সে তার সমরূপী বা তার জাতির কাছেই যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জিনিসটাই বোঝানো হচ্ছে। ওকে এরপরের পার্টে আসো। পরের জিনিসটা বলতেছে ওই পার্থক্যগুলোর মধ্যে দেখো, গলিত বা দ্রবণীয় অবস্থায় বিদ্যুৎ অপরিবাহী, এরা বিদ্যুৎ পরিবহন করে না, বাট এরা তড়িৎ পরিবাহী, এদেরকে দিয়েই আসলে তড়িৎ বিশ্লেষণ করা হয়। ওকে আচ্ছা, বিক্রিয়া কৌশল এবং গতি। নর্মালি এখানকার বিক্রিয়া কৌশলটা হয় হচ্ছে ধীর গতিতে এবং মুক্ত রেডিক্যাল অনুসরণ করে, এবং এই বিক্রিয়াগুলো হয় হচ্ছে যথেষ্ট
কঠিন প্রকৃতির, বাট সাধারণত আয়নিক কৌশলে বিক্রিয়া ঘটে, বিক্রিয়া দ্রুত এবং একমুখী, প্রভাবকের প্রয়োজন হয় না, এই টাইপের কথা। ওকে, জ্বলন বা দহন, এরা হচ্ছে জৈব যৌগগুলা মানে আমাদের ফুয়েল হিসেবে ইউজ হয়। ওকে, ফুয়েল হিসেবে ইউজড হয়, ব্যবহৃত হয়, জল মানে তার মানে সহজে জ্বলে এবং দহনের পর অবশিষ্ট থাকে না। বাট অজৈব যৌগ তুমি লবণ নিয়ে পুরানো শুরু করো, পুড়বে না, পুড়লেও সেখানে কি থাকবে, অবশিষ্ট থাকবে। এই ওকে, এরপরে দেখো সমগোত্রীয় শ্রেণী, এদেরকে কয়েকটি সমধর্মী সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায়। আমরা আসবো সমগোত্রীয় শ্রেণী কাকে বলে বা কি বুঝাচ্ছে, বাট এদের কোনো সমধর্মীয় বা সমগোত্রীয় শ্রেণী নাই। আয়নিক এবং সমযোজী বন্ধন ওয়াইজ আমরা ভাগ করতে পারি, বাট সেটা আমাদের মেইন পার্থক্য না। সংখ্যা, এদের সংখ্যাটা দেখো 80 লক্ষের উপর। কাদের সংখ্যাটা? আমার জৈব যৌগের সংখ্যাটা। আর এদের সংখ্যাটা কত ভাই? 1 লক্ষের কাছাকাছি, মোরাললেস এরকম। ঠিক আছে, এর পরের পার্টটাতে দেখো, এখানে বলতেছি কি জৈব যৌগের কার্বন পরমাণু সংকরণ, এটা আসলে আমাদেরকে একটু জানতে হয়, এটা জেনে রাখবা। এখানে আমরা কার্বন পরমাণু সংকরণ যে সূত্রের দ্বারা ব্যবহার করি, মানে যে সূত্রের সাহায্যে বের করি, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার বা হাইব্রিডাইজেশন নাম্বার HN। হ্যাঁ, হাইব্রিডাইজেশন নাম্বার, এটা হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা কার্বনের, যে কার্বনের বের করবো ভাইয়া, কার্বনের সিগমা বন্ধন সংখ্যা প্লাস হচ্ছে আমাদের লন পেয়ার ইলেকট্রন যদি থাকে সেটা। তো দেখো, একটা যদি আমরা অ্যালকেন বা অ্যালকেনের জন্য, এই যে দেখো অ্যালকেন বা ইথেন, অ্যালকেনের জন্য যদি বের করি, অ্যালকিনের জন্য বের করি এবং অ্যালকাইনের জন্য বের করি, এই তিনজনের জন্য বের করব। তাহলে মনে করো না, আমরা যদি ফার্স্ট অফ অল অ্যালকেনের জন্য বের করতে চাই, অ্যালকেনের কথা ধরো নাও, এই যে আমাদের CH3 সিঙ্গেল বন্ড CH3 এরকম একটা, এই কার্বনের যদি বের করি, দেখো এই কার্বন আমার একটা, আর এখানে 3টা হাইড্রোজেনের সাথে 3টা সিগমা বন্ধন দিয়ে যুক্ত আছে। তার মানে তার হাইব্রিডাইজেশন নাম্বার মানে সিগমা বন্ধন কয়টা? 4টা। ওখানে কোনো লন পেয়ার ইলেকট্রন আছে না, তার মানে আমরা উত্তর বলতে পারি হচ্ছে 4 মানে আমার কি আসলে ভাই? sp3 সংকরায়ন। sp3 সংকরায়নে আমরা s অরবিটালের যদি পার্সেন্টেজ করি, টোটালে 4টা, তো টোটালে 4টা আছে না, 4টাতে আমার 100% হচ্ছে, তার মধ্যে s আছে হচ্ছে একটা, p আছে 3টা, তার মানে s আছে কত পার্সেন্ট? 25%। এবং বৈশিষ্ট্য 75% বৈশিষ্ট্য কার আছে ভাই? p এর আছে। শেষ। কার্বন মানে বন্ধন কোণ কত হয়? 109.5 ডিগ্রি, এটা আমরা জানি sp3 এর আদর্শটা। একটু কার্বন হাইড্রোজেনের দৈর্ঘ্য এবং কার্বনের দৈর্ঘ্যটা মনে রাখাটা জরুরি, তুমি যদি পারো একটু মনে রাখবা, এটা আসলে জরুরি, কারণ এই পার্থক্য থেকেও নির্ণয় করা যায় এটা আমাদের সিঙ্গেল বন্ড আছে নাকি ডাবল বন্ড আছে। দেখো পার্থক্য যেটা, কার্বন হাইড্রোজেনের দৈর্ঘ্যটা কত চিন্তা করো, 110 ন্যানোমিটার, মানে 0.110 বা বলতে পারো 11 অ্যাংস্ট্রম, এরকম আসতে পারা যায় না, বা 11 না আর কি, 1.1 অ্যাংস্ট্রম এরকম। এটাকে আবার বলতে পারো 1.54 অ্যাংস্ট্রম এরকম, বা তুমি অ্যাংস্ট্রমে না চাইলে ন্যানোমিটারে আছে, ন্যানোমিটারই মনে করবা। দেখো এখানে কার্বন দৈর্ঘ্যটা কত? 0.154। এখানে দেখো কার্বনের ক্ষেত্রে 0.134। দেয়ার ইজ এ চেঞ্জ না ভাইয়া? কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে বন্ধনটা ছোট হয়ে গেছে না? আবার কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে দেখো, এই যে কার্বন ট্রিপল বন্ডের জন্য যে দৈর্ঘ্যটা 0.120, বেনজিনের ক্ষেত্রে আবার আরও আলাদা। তো এই ব্যাপারগুলো জেনে রাখাটা একটু জরুরি। এগেন তুমি যদি এখন একটা ধরো অ্যালকিনের জন্য বের করো, এই যে ধরো ডাবল বন্ড CH2, এখানে এই কার্বন বলো বা ওই কার্বন বলো, দেখো 2টা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন আছে, তার মানে 2টা সিগমা বন্ধন পাইলাম। আর একটা হচ্ছে ডাবল বন্ধন আছে, ডাবল বন্ধনের মধ্যে একটা সিগমা আর একটা হচ্ছে পাই, এরকম না? একটা সিগমা আর একটা হচ্ছে ভাইয়া পাই। ওকে, তাহলে এখানে আমার টোটালে এই কার্বনের জন্য সিগমা বন্ধন কয়টা হলো? 3টা। আর কি কোনো মানে লন পেয়ার ইলেকট্রন বা আছে কেউ? না, লন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে আমরা যদি ভ্যালু পাই হচ্ছে 3 + 0 মানে হচ্ছে 3, মানে হচ্ছে sp2 সংকরণে সংকরিত আছে। sp2 সংকরণ মানে তিনটা মিলে 100% হয়েছে। তার মধ্যে s এর ভ্যালু কত তাহলে? 33.33 আর 33, আর এটার ভ্যালু কত? p এর ভ্যালুটা 66.67। দেখো 33.3 আর p এর ভ্যালুটা হচ্ছে 66, এর পয়েন্ট হচ্ছে 7। ইজি জিনিস, তুমি এটা পার্সেন্টেজ করলে পেয়ে যাও। এগেইন যদি তুমি এখানে এটাকে নাও, অ্যালকাইনের জন্য নাও, অ্যালকাইনের ক্ষেত্রে কাকে নিবা? এই যে ধরো এটা অ্যালকাইনের জন্য যদি নাও, অ্যালকাইন, এই যে CH ট্রিপল বন্ড CH, যে কোনো একটা কার্বনের জন্য চিন্তা করো, এখানে একটা হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ধন এবং আরেকটা এই যে 3টা বন্ধন দিয়ে কার্বনের সাথে যুক্ত আছে, সেখানে একটা সিগমা বন্ধন আর 2টা পাই বন্ধন আছে। তো একটা যেহেতু সিগমা বন্ধন আর এখানে একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন হলো কয়টা? একটা কার্বনের 2টা সিগমা বন্ধন হলে আমরা কোন সংকরায়ন পাই? sp সংকরায়ন পাই। sp সংকরায়নে আমার মানে s এর পরিমাণ আর আমাদের p এর পরিমাণটা কত? 50-50, এই যে 50-50 বৈশিষ্ট্য, এবং বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি। এবং আমি তোমাকে এই ভ্যালুগুলো বললাম, এটা একটু মাথায় রাখবা। এখন sp3 সংকরণের সুষম চতুস্থলকীয়, এটা ফিক্সড, এটা জানা কথা। সমতলীয় ট্রাইগোনাল, এটা একটা ব্যাপার, এটা হচ্ছে ট্রাইগোনাল বা ত্রিকোণাকার, জেনে রাখবা। sp2টা 120 ডিগ্রি করে কোণ হয়, দেখো 120 ডিগ্রি করে, আর 180 ডিগ্রি মানে সরলরেখী, একেবারে সোজা আছে যৌগটা, শেষ। ঠিক আছে, আমি সংকরায়নটা যে কোনো যৌগের ক্ষেত্রে সংকরায়নটা এরকমভাবে বের করবো। এই পার্টটুকুতে এরকমভাবে একটু শিখাই ফেলি ভাই, কারণ এই জিনিসটা তোমার মেডিকেল ভার্সিটি যে কোনো জায়গা থেকে আসতে পারে, ভার্সিটিতে অনেক বেশি আসে। ধরে নাও তোমাকে বললো যে আমার CHO
এটা কি ভাই, এটা আসলে একটা অ্যালডিহাইড মূলক, এর সংকরায়ন কত? রিসেন্ট ইয়ারের ভার্সিটিতে আসা একটা, জিএসটিতে আসা একটা কোশ্চেন, সংকরায়ন হচ্ছে কত। তো সংকরায়ন যখন কত জিজ্ঞাসা করছে, তখন এই সংকরায়নটা তুমি কেমনে নির্ণয় করবা আসলে ভাই? কেমনে নির্ণয় করবা দেখো, এটাকে যদি তুমি একটু ভেঙে লিখো বা লিখতে পারো, তাহলে লিখতে পারো হচ্ছে এই যে কার্বন, এখানে ডাবল বন্ড হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে এই যে একটা হাইড্রোজেন। তাহলে এখানে আসলে সিগমা বন্ধন কয়টা? আমি যে থিওরিটা তোমাকে শিখাইছি, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, আর এখানে দুইটা, একটা সিগমা একটা পাই আছে, তার মানে এখানে একটা সিগমা বন্ধনকে তুমি ধরলা, যে কোনোটাকে ধরতে পারো, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। তাহলে এই কার্বনে কি আর কোনো লন পেয়ার ইলেকট্রন আছে? না, চারটা ভ্যালেন্সি তো ফিলাপি আছে, তাহলে লন পেয়ার ইলেকট্রন থাকবে কেমনে? তাহলে আমরা হাইব্রিডাইজেশন নাম্বার HN এর ভ্যালুটা কি লিখবো? সিগমা বন্ধন সংখ্যা প্লাস হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, এমন। তো সিগমা বন্ধন সংখ্যা কয়টা? 3টা, প্লাস হচ্ছে 0, তার মানে 3 মানে হচ্ছে আমার কত ভাই? sp2 সংকরণে সংকরিত আছে, বা শেষ। তোমাকে এরকম ভাবে যে কোনো যৌগ দেখলে কেন তুমি বের করতে পারবে না তার সংকরায়নটা কত, ওই কার্বনের সংকরায়ন কত। এটা কি আমার অ্যালডিহাইড মূলক ছিল না? অ্যালডিহাইড মূলক, তো তোমাকে কোশ্চেনটাই দিবে এই যে অ্যালডিহাইড মূলকের কার্বনের সংকরায়ন কত, বা এখানে আমার কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কত। তো এখানে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, কোনটা? এই যে দেখো হাইব্রিডাইজেশন নাম্বার বের করার যে ফর্মুলাটা, আশা করি পারবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল এখানকার কথাবার্তা ভাইয়া। এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট বা একটু হলেও যে জিনিসটা তোমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, সেটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন দূরত্বটা। আমাদের মানে যদি অ্যালকেন হয় তাহলে সেখানে কত হয়, অ্যালকিন হয় তাহলে সেখানে কত, এবং অ্যালকাইন হয় তাহলে সেখানে কত। এটা দিলে তুমি তাও নিজেও তুমি মানে ম্যাথমেটিক্যালি এটাকে আলাদাও করতে পারবা। কার্বন কার্বন বন্ধনটা দেখো 154 এরকম। পরবর্তীটা দেখো এই যে কার্বন ডাবল বন্ডের 134, পরেরটা হচ্ছে 120 এমন। ওকে, আসলে আমরা পরের পার্টটাতে যাই। এই যে এখানে অরবিটাল অধিক্রমণ এবং সমযোজী বন্ধন, এই পার্টগুলো সুন্দর মতন একটু রিডিং দিতে হবে আসলে। ওকে, দেখো রিডিং দেওয়ার ক্ষেত্রে আমি কেন বলতেছি রিডিং দেওয়ার ক্ষেত্রে, কারণ এগুলো রিডিং এর জন্যই, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই ইম্পর্টেন্ট এমন কিছু বলবো না, বাট যে কথাগুলো বলা হচ্ছে এটা তোমার নিজের কনফিডেন্টটাকে গ্রো করবে আসলে, বা বুঝতে সাহায্য করবে। তোমার নিজের মাথার মধ্যে মানে নিজের নিজের প্রশ্ন আসবে, উত্তর না পেলে যে অনীহা চলে আসে ওইটা আসবে না। দেখো এখানে কি বলে, অরবিটাল অর্ধপূর্ণ হইতে হবে, মানে যে অরবিটালটা গঠন হবে সেটা অবশ্যই অর্ধপূর্ণ হইতে হবে, এটা অর্থপূর্ণ না অর্ধপূর্ণ হইতে হবে। অরবিটালের শক্তি অনুরূপ বা সমান হইতে হয়। ওকে, অরবিটাল গঠনের জন্য অরবিটালের শক্তি অনুরূপ বা সমান হইতে হয়, কারণ তারা একসাথে মার্জ হয়ে নতুন একটা অরবিটাল গঠন করে। আচ্ছা, অরবিটালের সঠিক অক্ষ বরাবর অতিক্রমণ করতে হবে, ইলেকট্রনের ঘূর্ণন বিপরীতমুখী হইতে হবে, জানা কথা। সমযোজী বন্ধনের প্রকারভেদ, কয় ধরনের সমযোজী বন্ধন হয় এটা আবার মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধন। একটা হচ্ছে সিগমা বন্ধন, যেটা সামনাসামনি অতিক্রমিত হয় সেটা হচ্ছে সিগমা বন্ধন, আর যেটা পাশাপাশি অতিক্রমিত হয় সেটাকে আমরা বলি পাই বন্ধন। পাশাপাশি আংশিক অতিক্রমণের ফলে সৃষ্ট সমযোজী বন্ধনকে পাই বন্ধন বলে, আর সিগমা বন্ধন বলে। এখন সিগমার পায়ের মধ্যে শক্তিশালী হচ্ছে ভাই আসলে সিগমা বন্ধনটা। ওকে, এবং যদি একটা পাই বন্ধন গঠিত হইতেই হয় তাহলে একটা সিগমা বন্ধন মাস গঠিত হইতে হবে। একটা সিগমা বন্ধন গঠন ছাড়া কখনোই পাই বন্ধন একা একা গঠিত হইতে পারে না। আগে সামনাসামনি অতিক্রমিত হবে, তারপরে সে পাশাপাশি অতিক্রমিত হইলেও হইতে পারে, না হইলে তো নাই। ওকে, যেমন ধরে নাও আমাদের O2টা কি, ও ডবল বন্ড ও, এমন। তো এখানে একটা সিগমা একটা পাই বন্ধন। আবার হচ্ছে আমাদের N2, এখানে কি ভাই N ট্রিপল বন্ড N ট্রিপল বন্ড। তাহলে এই যে ট্রিপল বন্ডের ভিতরে একটা বন্ধন হচ্ছে আমার কি, সিগমা বন্ধন। দুইটা মৌলের মধ্যে একটার বেশি সিগমা বন্ধন কখনোই গঠিত হইতে পারে না, এই ব্যাপারটা মাথায় রাখবা। আর দুইটা পাই বন্ধনের বেশিও গঠিত হইতে পারে না। তাহলে তিনটা বন্ধন হলে একটা অবশ্যই সিগমা হবে, তো বাকি দুইটা কি হবে ভাইয়া, পাই হয়ে যাবে, শেষ। আবার দেখো এই যে সিঙ্গেল মানে দুইটা বন্ধনের ভিতরে মিনিমাম তো একটা সিগমা হইতেই হবে। ফার্স্ট অফ অল সিগমা বন্ধন আগে তৈরি হবে, তাহলে সিগমা বন্ধন যদি মিনিমাম একটা হয়ে যায় তাহলে অপর বন্ধনটা কি হবে আমার, পাই বন্ধন, শেষ। দেখো কি বলে, এস অরবিটালের সুষম গোলক আকৃতির এস অরবিটাল জানি আমরা পাই বন্ধন সিগমা বন্ধনের চেয়ে কম দৃঢ় হয়। এটা আমি বললাম যে আমাদের মানে কোন বন্ধনটা বেশি শক্তিশালী হবে, সিগমা বন্ধনটা। এখানে বলছে পাই বন্ধনটা কম দৃঢ় হয়, মানে কে বেশি দৃঢ় হয়, সিগমা বন্ধনটা বেশি দৃঢ় হয়। ওকে, CH3CN অণুতে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা 5 এবং 2। ওকে, সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা মাথায় রাখবা। যদি খুব সুন্দর একটা ট্রিক, এই ট্রিকটা কাজে লাগালে খুব সহজে আমরা পেয়ে যাই আসলে সিগমা বন্ধন নির্ণয়। সিগমা বন্ধন নির্ণয় করার উপায়টা হচ্ছে তুমি করতে পারো, তার যোগ সংকেত লিখে সিগমা বন্ধন নির্ণয় করতে পারো। একটা ট্রিক্সও আছে, ধরো নাও এই যে প্রথমে আমি আগে লিখে নির্ণয় করে দেখিয়ে দিই। CH3CN এই যোগটা কেমনে গঠিত হয়েছে দেখো, C ট্রিপল বন্ড N H, তাহলে বলো তো এখানে সিগমা বন্ধন কয়টা আছে ভাই, বলো একটু ঝটপট। 1 2 3 4, আর এখানে তিনটা বন্ধনের মধ্যে একটা সিগমা, মানে 5টা সিগমা বন্ধন আছে, 5টি। পাই বন্ধন এখানে কয়টা আছে ভাই, পাই আছে হচ্ছে ভাই 2টি। ওকে, আচ্ছা, এই যৌগটা অ্যালিফেটিক ছিল নাকি মানে অ্যালিফেটিক ছিল না অ্যারোমেটিক ছিল বলো তো, চোখ বন্ধ করে, আমার বদ্ধ শিকল যৌগ ছিল না, তার মানে এটা অবশ্যই অ্যালিফেটিক যৌগ ছিল, তাই কি না? ওকে, আচ্ছা, এরপরে আসো দেখি আমরা আরেকটু ভেতরে যাই। সেটা হইলো যে
সেটা হলো আমরা একটু বলি দেখি, ধরে নাও আমরা একটা যৌগ লিখলাম, আমরা লিখতে চাচ্ছি প্রোপিন 1 বা প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2। দেখো তো ভাই এখানে আমার সিগমা বন্ধন কয়টা, এখানে এই কার্বন, এটাকে যদি আমি ভেঙেই লিখি, আসো ভেঙেই লিখি, তারপরে হচ্ছে তোমাকে ফর্মুলাটা শিখাই দিই। ভেঙে যদি লিখি CH, এই যে এইচ, এই যে এইচ, এরপরে আমাদের CH, এরপরে ডাবল বন্ড আছে, তারপরে হচ্ছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখো আমাদের সিগমা বন্ধন কোনগুলাকে বলবো আমরা সিগমা বন্ধন বলবো হচ্ছে 1 2 3 4 5 6 7 8। সিগমা বন্ধন কয়টা আমাদের? 8টি। ওকে, আবার যদি আমরা বলি হচ্ছে পাই বন্ধন কয়টা আমাদের? পাই বন্ধন হচ্ছে ভাই 1টি, তাই কি না? এটা বলা যায়। তাহলে এখন তুমি এরকম একটা যৌগ সিম্পল একটা ফর্মুলা শিখে রাখবা, সেটা হচ্ছে যে অ্যালিফেটিক যৌগের জন্য, অ্যালিফেটিক কারারে, অ্যালিফেটিক আছে 3টা, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালিফেটিক যৌগ যদি হয়, অ্যালিফেটিক যৌগের জন্য, অ্যালিফেটিক যৌগের জন্য পরমাণু সংখ্যা সিগমা বন্ধন হয় হচ্ছে, সিগমা বন্ধন নির্ণয়ের উপায়, পাই বন্ধন কিন্তু না। সিগমা বন্ধন হয় হচ্ছে পরমাণু সংখ্যা -1। এই জিনিসটা তুমি একেবারে খুব সুন্দর করে একটু মনে রাখতে পারো, পরমাণু সংখ্যা -1। পরমাণু সংখ্যা -1 যদি করো, দেখো এখানে ভাইয়া পরমাণু কয়টা আছে আমার? একটা কার্বন, 3টা হাইড্রোজেন, আরেকটা কার্বন, আরেকটা নাইট্রোজেন। তার মানে আমার টোটাল পরমাণু আছে 3 2 5, 5টা না, সরি 3 2 5 কেমনে হইলো ভাইয়া? 1টা 3টা 4টা 5টা আর 1 6টা, টোটাল পরমাণু কয়টা? 6টা। তাহলে আমার 6 - 1, তাহলে থাকলো কত আমার? 5। 5টা আমার কি হবে তাহলে ভাইয়া? সিগমা বন্ধন হবে। দেখো 5টা আমার সিগমা বন্ধন হয়েছে। ক্লিয়ার? সিগমা বন্ধন নির্ণয় করার উপায়। এগেইন দেখো এখানে আমার পরমাণু সংখ্যা কয়টা আছে? 1 2 3, 3টা কার্বন আর হাইড্রোজেন আছে হচ্ছে 6টা। তাহলে 3টা কার্বন হাইড্রোজেন 6টা, 9টা। 9টা -1 তাহলে কয়টা? সিগমা 9টা -1 মানে হচ্ছে আমার 8টা। 9টা পরমাণু সংখ্যা মাইনাস হচ্ছে 1, দেখো 8টা। 8টা হয়েছে কিনা? সিগমা বন্ধন নির্ণয় করার সব থেকে সহজেস্ট উপায়। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আসো দেখি তো আমরা এখানে যেটা দেখলাম CH3CN, এই অণুর কথা তো বলছেই। এই যে C2H4, এখানে পরমাণু কয়টা আছে? তুমি না দেখে বলো পরমাণু কয়টা আছে, মানে না দেখে বলতে উত্তরটা না দেখে আর কি। পরমাণু কয়টা আছে? C2H4 এই যৌগ যেটা, এটা হচ্ছে আমরা জানি এটা একটা কি অ্যালিফেটিক যৌগ। বুঝতে হবে কিন্তু অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক। অ্যারোমেটিক হলে এবার আলাদা, এটা পরে দেখাচ্ছি। অ্যালিফেটিক যৌগের জন্য আমার কি আছে? সিগমা বন্ধন সংখ্যা যদি আমরা নির্ণয় করতে যাই, পরমাণু হচ্ছে 6টা, তার মানে 5টা। দেখো তো সঞ্চালনে সক্ষম ইলেকট্রন আছে। সাইক্লোহেক্সাননে পাই বন্ধন আছে হচ্ছে 17টা, এখানে বলে নাই। আচ্ছা না বললে তো কি হলো, আমরাই বলে দিই। এখানে তাহলে 6টা, তার মানে হবে হচ্ছে সিগমা বন্ধন হবে হচ্ছে 5টা সিগমা এবং আসলে একটাই পাই থাকবে, একটা পাই থাকবে। কারণ পাই একটা কেন বলতেছি তুমি লিখো, আমি বললাম পাই একটাই থাকবে, লিখে দেখো, ঠিক আছে? আচ্ছা ফেনলে পাই ইলেকট্রন আছে 6টা। এবার দেখো আমরা এই পার্টটা তো নিয়ে চলে গেছি, এটা কির জন্য? অ্যালোফেটিক যৌগের জন্য, অনলি অ্যালোফেটিক যৌগের জন্য। আমরা যদি এখানে অ্যারোমেটিক যৌগের জন্য চিন্তা করি, তোমাকে একটা অ্যারোমেটিক যৌগ চলে আসছে, ধরে নাও অ্যারোমেটিক যৌগ। ধরো আমরা যৌগটাকে লিখলাম হচ্ছে C6H6 মানে কি? কার্বন 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 এরকম যৌগটা হয়েছে, বুঝছো? তো এই যৌগের ভিতরে দেখো আমরা এখন হাইড্রোজেনগুলোকে অ্যাড করে দিই। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে আমার হাইড্রোজেন, এই যে আমার হাইড্রোজেন, এই যে আমার হাইড্রোজেন, এই যে আমার হাইড্রোজেন, ঠিক আছে? C6H6 কিন্তু আমার ডান। দেখো তো এখানে আমার সিগমা বন্ধন কয়টা আর পাই বন্ধন কয়টা যদি আমি নির্ণয় করি। সিগমা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা প্রথমে তো নির্ণয় করা শেষ। 9টা নির্ণয় করা শেষ। আচ্ছা এখানে পাশাপাশি কেমনে দুইটা ডাবল মানে সিঙ্গেল বন্ড হইল রে? এবার এখানে পাশাপাশি ডাবল বন্ড হয়ে গেছে স্যার। আচ্ছা বাদ দাও, এটা ভুল লিখছি, আরেকবার লিখে ফেলি। দেখো সি ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, এর মধ্যে হচ্ছে সিঙ্গেল বন্ড। এবার ঠিক আছে, এবার আমি লিখি এখানে এই যে হাইড্রোজেন লিখলাম, এই যে হাইড্রোজেন দিলাম, ভাইয়া হাইড্রোজেন দিলাম, বন্ধনটা একটু বড় করো, এই যে হাইড্রোজেন দিলাম, এই যে হাইড্রোজেন দিলাম। এখানে এবার আমরা সিগমা বন্ধন দেখি। ওকে, এই যে দেখো সিগমা বন্ধন, এই যে ফার্স্ট অফ অল 1টা 2টা এখানে 1টা 3টা 4টা 5টা এখানে 1টা 6টা 7টা 8টা এখানে 1টা 9টা 10টা 11টা 12টা, টোটালে তাহলে কয়টা আছে সিগমা বন্ধন? সিগমা বন্ধন আছে কয়টা ভাই আমার? 12টি। পাই বন্ধন কয়টা আছে? এখানে 2টার ভিতরে একটা পাই, এখানে 2টার ভিতরে একটা পাই, এখানে 2টার ভিতরে একটা পাই, মানে 3টি পাই।
তাহলে যদি অ্যারোমেটিক যৌগের জন্য সিগমা বন্ধন সংখ্যা হয় হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা, অ্যারোমেটিক যৌগের জন্য সিগমা বন্ধন সংখ্যা হয় হচ্ছে ভাই পরমাণু সংখ্যা। পরমাণু জয়টা হবে তয়টাই হচ্ছে আমার সিগমা বন্ধন হয়ে যাবে, বাস শেষ। খুব ছোট্ট হিসাব। ওকে, অ্যারোমেটিক যৌগের জন্য আমার হয়ে যায় এত। এখন এই অ্যারোমেটিক যৌগটা আসলে কত বলো তো? C6H6, এমন না? C6H6 এমনটাই হচ্ছে আমার পরমাণু সংখ্যা। ওকে, এমন C6H6 যদি হয়ে যায় তাহলে এখানে আমার পরমাণু কয়টা? 12টা। তার মানে 12টা পরমাণু মানে হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা আমার কয়টা ভাই? 12টাই হবে। দেখো 12টাই হয়েছে। ক্লিয়ার? সিগমা বন্ধন সংখ্যা নির্ণয়ের সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে এটা। অ্যালিফেটিক অ্যারোমেটিক তোমাকে দেখতে হবে, তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও করতে পারো, নো প্রবলেম, ইটস আপ টু ইউ। বাট শর্টকাটটা হচ্ছে এরকম, শর্টকাটটাও মনে রাখতে হবে। এগুলো আমাদের ম্যাট বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই পার্টগুলোর জন্য খুব বেশি জরুরি। ওকে, আচ্ছা, তাহলে যদি অ্যারোমেটিক যৌগ হয় তাহলে সেখানে পরমাণু জয়টা তয়টাই, আর যদি অ্যালিফেটিক যৌগ হয় তাহলে পরমাণু থেকে একটা বাদ দিব, বাস শেষ, উত্তর চলে আসবে আমার। কথা ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো এই তো এখানে এই পার্টটুকুই ছিল। এখন এখানে যে ইনফরমেশনগুলো দিয়ে রাখছে, ন্যাপথালিনে পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টি, পাই ইলেকট্রন। ন্যাপথালিনে পাই বন্ধনের সংখ্যা হচ্ছে 5টি। ন্যাপথালিন কোন যৌগটা আবার? ন্যাপথালিন এই যে অ্যারোমেটিক যৌগ, এখানেই তো লিখতেছিলাম ন্যাপথালিন, এখানে লিখে ফেলি, এই যে ন্যাপথালিন। ওকে, এমন ন্যাপথালিন যৌগটা হচ্ছে এরকম। এই ন্যাপথালিনের এখানে প্রত্যেকটার ক্ষেত্রে CH এগুলো দিবা, তুমি এখানে বসাবা, বাস শেষ। এটাকে যদি তুমি এরকম ভাবে না লিখতে চাও এরকম ভাবে লিখতে পারো। এই তো শেষ। ওকে, দেখো পাই বন্ধন কয়টা আছে? 5টা না? তাহলে পাই ইলেকট্রন আছে কয়টা? এক বন্ধনে থাকে 2টা ইলেকট্রন, কয়টা থাকবে? 10টা। এখানে তো এই কথাই বলছিল ভাই, এই কথাটাই বলছে না? এই যে দেখো তো, যে আমাদের ন্যাপথালিনে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। ন্যাপথালিনে পাই বন্ধনের সংখ্যা কয়টা? 5টা। ইথাইনে 3টি সিগমা এবং 2টি পাই বন্ধন আছে। ইথাইন, ইথাইন, ইথাইন মানে কি ভাই? এই যে CH ট্রিপল বন্ড CH। ওকে, এই যে দেখো অ্যালকাইন ইথাইন, এখানে আমার কয়টা? এটা কি একটা অ্যালিফেটিক যৌগ না? অ্যালিফেটিক যৌগ, পরমাণু আছে কয়টা? 4টা। তাহলে সিগমা বন্ধন কয়টা হবে? 4 - 1, 4 - 1 মানে কত ভাই? 3। দেখো 3টাই বলছে না সিগমা বন্ধন, শেষ। বুঝতেছো? সহজ কিন্তু। আচ্ছা, অ্যানিলিনের সিগমা বন্ধন সংখ্যা আছে হচ্ছে 14টা। অ্যানিলিনের পরমাণু সংখ্যাটাও তাহলে মিনিমাম অবশ্যই 14টা। বুঝা গেছে? আচ্ছা, কারণ কি? কারণ অ্যানিলিন কি যৌগ তোমার? অ্যানিলিন হচ্ছে এই যে এই যৌগটা NH2, অ্যানিলিন এই যৌগটা। তার মানে এটা কি আসলে? C6H5NH2। দেখো তো এখানে কয়টা থাকে? 5 × 11, 11 আর 3 14, শেষ। 14টাই, দ্যাটস ওয়াই এখানে কয়টা আছে? 14টা। ওকে, এরপরে মিথাইল অ্যামিনের সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে 6টা। মিথাইল অ্যামিন, আসো আমরা দেখি, CH3NH2, এই যে মিথাইল অ্যামিন, এটা মিথাইল অ্যামিন হয়ে গেল। এটা একটা অ্যালিফেটিক যৌগ, মিথাইল অ্যামিন অ্যালিফেটিক যৌগ। এখানে আমার কয়টা আছে? 5টা আর 2 7টা, 7টা থেকে একবার, তাহলে আমাদের সিগমা বন্ধন কয়টা? 6টা। এই যে দেখো 6টাই আছে। দেখো আমাদের একটা অ্যালিফেটিক যৌগের কত? পরমাণু থেকে একটা বাদ হয়, পরমাণু হচ্ছে 7টা, 7টা পরমাণু থেকে এক বাদ দিলে কয়টা? 6টা, 6টাই আছে। আচ্ছা, অ্যান্থ্রাসিনের সঞ্চালনশীল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 14টি। ন্যাপথালিনের সঞ্চালনশীল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। ওকে, শেষ। এগুলো আমরা বলে রাখছি আর কি। চলে আসো, তাহলে এই শর্টকাটটা বুঝা গেছে ভাইয়া। অ্যালিফেটিক যৌগ যদি হয় তাহলে অ্যালিফেটিক যৌগের জন্য আমরা পরমাণু সংখ্যা থেকে এক বাদ দিলেই আমার কি চলে আসবে? তার পরমাণু সংখ্যা থেকে তার যদি আমরা 1 মাইনাস করি তাহলেই সুন্দর মতন সেখান থেকে আমাদের উত্তরটা চলে আসবে যে সেখানে আমার কতগুলো সিগমা বন্ধন আছে। পাই বন্ধনের ক্ষেত্রে কিন্তু না, পাই বন্ধনটা আমাদেরকে খুঁজে বের করতে হয়। ওকে, আচ্ছা, আর যদি আমার অ্যারোমেটিক যৌগ হয় তাহলে ডিরেক্ট জয়টা পরমাণু আছে, তাইটাই আমার সিগমা বন্ধন মাস্ট উপস্থিত থাকবে সেখানে। আচ্ছা, আসো সিগমা বন্ধন এবং পাই বন্ধনের কথা। আমরা কিছু কিছু বিষয় জানি। সিগমা বন্ধন বেশি দৃঢ় হয় কার থেকে? পাই বন্ধনের থেকে। সিগমা বন্ধন বেশি শক্তিশালী হয়, সিগমা বন্ধন সামনাসামনি অতিক্রমিত হয়। ঠিক আছে, দেখো এখানে কি বলে, সিগমা বন্ধন গঠনের ক্ষেত্রে অরবিটাল একই সরলরেখায় থাকে, সামনাসামনি অতিক্রমিত হয়। পাই বন্ধনে অরবিটাল সমান্তরাল অবস্থায় থাকে, পাশাপাশি থাকে। অরবিটাল দ্বারা মুখোমুখি সর্বোচ্চ অভিলেপন বা অধিক্রমণের মাধ্যমে সৃষ্টি হয়। আংশিক বা পার্শ্ব অভিলেপনের মাধ্যমে দুর্বল হয়ে থাকে এই পাই বন্ধনটা। ওকে, সকল একক বন্ধনটাই সিগমা বন্ধন। সিগমা বন্ধন সৃষ্টির পর সম্ভব হলে 1টি ও 2টি পাই বন্ধন সৃষ্টির মাধ্যমে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন হয়। বললাম সর্বোচ্চ কয়টা পাই বন্ধন হতে পারে? 2টা পরমাণুর মধ্যে কিন্তু। আচ্ছা, সিগমা বন্ধন যুক্ত পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে থাকে, আর পাই বন্ধনের সৃষ্টির ফলে যে পরমাণুর অক্ষ বরাবর ঘুরতে পারে না, ওটা অক্ষ বরাবর ঘুরতে পারে না, তারা ভিন্নভাবে স্পিনে থাকে এবং তারা সব থেকে বেশি সঞ্চালনশীল ইলেকট্রন, মানে তারাই সঞ্চালনশীল ইলেকট্রন হয় পাই বন্ধনে থাকা ইলেকট্রনগুলো, এবং তারাই আমার আসলে ডিলোকালাইজডও হইতে পারে। আচ্ছা, এরপরে আসো, শঙ্কর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন গঠিত হইতে পারে। আর এস ও শঙ্কর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন গঠন হইতে পারে। এস এবং শঙ্কর অরবিটাল ছাড়া অন্য বন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র কি বন্ধন গঠিত? অন্য যে অরবিটালগুলো আছে সেগুলোর মধ্যে কি তৈরি হতে পারে ভাই? হতে পারে এমন একটা কথা আসতে পারে যে শঙ্কর অরবিটাল, আবার শঙ্কর, দেখো অরবিটাল আমার প্রধানত 2 ধরনের হইতে পারে, শঙ্কর অরবিটাল
আমরা প্রথমে যে পার্টটা নিব সেটা হচ্ছে বিশুদ্ধ অরবিটাল, আর বিশুদ্ধ অরবিটালটা কারা আসলে ভাই? এস পি ডি এফ এরা। আর আরেকটা হচ্ছে শঙ্কর অরবিটাল। শঙ্কর অরবিটালটা কে কে হইতে পারে? এসপি হইতে পারে, sp2 হইতে পারে ভাইয়া, sp3 হইতে পারে এরা। তো আমার সিগমা বন্ধনটা গঠিত হয়, সিগমা বন্ধনটা যখন গঠিত হয় দেখো এখানে এই কথাটাই বলা হয়েছে যে শঙ্কর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রেই সিগমা বন্ধন গঠিত হতে পারে। মানে এই শঙ্কর অরবিটালের ক্ষেত্রেও এখানে এই শঙ্কর অরবিটালের মানে এখানে যতগুলো অরবিটাল লেখা হয়েছে সবগুলোতেই সিগমা বন্ধন গঠিত হতে পারে। কিন্তু এস এস যেখানে এই যে যেখানে শুধুমাত্র আমাদের এস এস এবং এই পার্টটুকুর ভিতরে এবং এই পার্টটুকুর মধ্যে কি বন্ধন গঠন হতে পারে না? পাই হবে না, এই বন্ধনের মধ্যে পাই গঠন হতে পারে না। তাহলে পাই হইতে পারে কোথায়? পিডিএফ, মাথায় রাখবা। পাই থেকে পিডিএফ, পাই থেকে পিডিএফ এই তিনটা অরবিটালেই শুধুমাত্র কে গঠিত হতে পারে? আমার শঙ্কর অরবিটালের মধ্যে, এবং পাই থেকে পিডিএফ এই পিডিএফ পার্টের মধ্যে শুধুমাত্র এরা গঠিত হতে পারে। ঠিক আছে, বাদ বাকি আর কোথাও এরা গঠিত হইতে পারে না। কারা? পাই বন্ধন। ওকে, আচ্ছা ওকে, তাহলে এখানে এই কথাটাই বলা হয়েছিল। দেখো কি ইস্যুটা বলা হয়েছে যে আমাদের পাই বন্ধনের যে বিষয়টা, মানে আমাদের পাই বন্ধন সৃষ্টির ফলে পরমাণু পাবি বলে মনে হয় না। ওকে ভাই, তো আমরা যে জায়গাটা থেকে শেষ করলাম সেটা হচ্ছে আসো সিগমা বন্ধন এবং পাই বন্ধন এই পার্টটা থেকে আমরা বলতেছিলাম। তো আমাদের কোথায় সিগমা বন্ধন গঠিত হতে পারে এবং কোথায় পাই বন্ধন গঠিত হতে পারে? আসলে আমরা এই বিষয়টা দেখতেছি যে পাই বন্ধন সৃষ্টির ফলে মানে পাই যেখানে আমার এস শঙ্কর অরবিটাল, আমরা এখানে এটা জিনিসটা ড্র করে রাখছি তোমাদের জন্য। দেখো যেখানে আমাদের বিশুদ্ধ অরবিটাল এসপিডিএফ এরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা একটা বিশুদ্ধ অরবিটাল। একইভাবে শঙ্কর অরবিটালটাকে কে এসপি হতে পারে, sp2 হতে পারে, sp3 হতে পারে, এরা আমার শঙ্কর অরবিটাল আকারে হইতে পারে। আচ্ছা, এখন আমরা এই ইস্যু থেকে এই কোশ্চেনটাতে আসতে পারি যে আমাদের পাই বন্ধন কোথায় গঠিত হতে পারে আর সিগমা বন্ধন গঠিত কোথায় হতে পারে? সিগমা বন্ধন শঙ্কর এবং বিশুদ্ধ দুই জায়গাতেই হতে পারে, মাথায় রাখবা। সিগমা বন্ধন আমার শঙ্কর এবং বিশুদ্ধ অরবিটাল সব জায়গাতে হতে পারে। আর পাই হতে পারে কি? পিডিএফ এ, শুধুমাত্র পিডিএফ, মাথায় রাখবা, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট যেটা আছে। আচ্ছা যাই হোক, পিডিএফ পি অরবিটালে, ডি অরবিটালে এবং এফ অরবিটালে শুধুমাত্র পাই গঠিত হতে পারে। তার মানে পাই গঠিত হতে পারে না কোথায়? এস অরবিটাল এবং শঙ্কর অরবিটালে পাই বন্ধন গঠন হইতে পারে না। এটা খুব জরুরি ভাইয়া, এটা হচ্ছে একেবারে ডিপ থেকে যদি কোয়েশ্চেন করে তাহলে এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, চলে আসো আমরা পরের পার্টে যাই। এই যে এইখানে হচ্ছে আমাদের নেক্সট টপিকটা সমগোত্রীয় শ্রেণী, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সমগোত্রীয় শ্রেণী। এই জিনিসটা শুধুমাত্র জৈব যৌগের ক্ষেত্রেই পাওয়া যায়, জৈব যৌগেই পাওয়া যায়। কাদেরকে পাওয়া যায়? সমগোত্রীয় শ্রেণীকে পাওয়া যায়। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য মাস্ট, ম্যান্ডেটরি একেবারে। ফার্স্ট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে একই, মাথায় রাখবা তুমি কিন্তু, একই ফাংশনাল গ্রুপ, ওকে। এবং সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে যে পরপর দুটি সদস্যের মধ্যে, একই গ্রুপেরই পরপর দুটি সদস্যের মধ্যে এই CH2 পার্থক্য থাকে। ওকে, পরপর দুইটা সদস্যের মধ্যে পার্থক্যটা কি থাকে? CH2 মিথিলিনের পার্থক্য থাকে, বাস শেষ। ঠিক আছে, তাহলে এই দুইটা ইস্যু আমরা জেনে রাখবো। একই ফাংশনাল গ্রুপ থাকবে। এখন কোশ্চেন আসতে পারে ভাই ফাংশনাল গ্রুপ কি? আসতেছি, ইন ডিটেলসে পড়াবো। এটা একটু খালি জেনে রাখো। সেটা হচ্ছে যে আমার একটা কোনো যৌগের মধ্যে যেই গ্রুপটা সেই যৌগের ভৌত এবং রাসায়নিক প্রকৃতি নির্ধারণ করে সেটাই হচ্ছে ফাংশনাল গ্রুপ। কোনো একটা যৌগের মধ্যে, জৈব যৌগের মধ্যে আমার যেই গ্রুপটা ভৌত এবং রাসায়নিক প্রকৃতিটা নির্ধারণ করে সেটাই হচ্ছে তার ফাংশনাল গ্রুপ। ওকে, আর পরপর দুইটি সদস্যের মধ্যে CH2 মিথিলিনের পার্থক্য থাকবে। ওকে, এখন একটা জিনিস কীরকমভাবে আসতে পারে, ধরে নাও এখানে কিছু বৈশিষ্ট্য বলা আছে, একটু দেখে ফেলি, তারপরে আমি আবার আলোচনা করতেছি। সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। ওকে, পরপর দুইটি সমগোত্রীয় শ্রেণীর মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। ঠিক আছে, নির্দিষ্ট কার্যকারী মূলক থাকে, যেটা বললাম একই ফাংশনাল গ্রুপ, এটা থাকতেই হবে। রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে, এরকম ক্রমানুসারে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যেমন মিথানলের স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেলসিয়াস এবং ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো একটু বেশি বৃদ্ধি পাইছে। এরকম চিন্তা করো, সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ। আমরা যে খুব আমাদের জানাশোনা একটা যৌগ অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? CnH2n+2।
এখন চিন্তা করতে পারো ভাই এটা কই থেকে পেলেন, এটা ফিক্সড। ওকে, এটা আমি তুমি বলতেছি বলা হচ্ছে না, এটা ফিক্সড, এটা একটা জানা ভ্যালু। এই জানা ভ্যালু এন এর ভ্যালু এখন 1 থেকে শুরু হতে পারে অ্যালকেনের জন্য। তো চিন্তা করো যদি অ্যালকেনের ভ্যালু এন এর ভ্যালু যখন আমরা 1 দিব, এন এর ভ্যালু যখন আমাদের 1, তখন সেই যৌগটা হবে হচ্ছে CH4 মিথেন। এন এর ভ্যালু যখন আমাদের 2, এন এর ভ্যালু যখন আমাদের 2, তখন সেই যৌগটা হবে কত C2H6। এন এর ভ্যালু যখন আমাদের ভাই 3, তখন সেই যৌগটা হবে কত C3H8। তাহলে দেখো আমরা যখন বললাম যে পরপর দুইটা সদস্যের মধ্যে পার্থক্যটা কি, এই যে C3H8 এর মধ্যে যদি পার্থক্যটা করো C2H6 এর সাথে, তাহলে আসলে থাকে কত C1H2, এরকম না? তাহলে এই যে একটা পার্থক্য, কোন যৌগটার পার্থক্য, এই যৌগটার পার্থক্য। এগেইন যদি তুমি এই যৌগের সাথে আরেকটা CH2 যুক্ত করে দাও, তাহলে কত হবে সেই যৌগটা বলো তো? C4H10 এমন হবে। আবার যদি একটা CH2 যুক্ত করে দাও C5H12, এরকম হয় না? এরকমভাবে আসতেই থাকে। দেখো এইভাবে আসলে জৈব যৌগের সংখ্যাটা বাড়তে থাকে, এই জন্য সেটা 80 লক্ষের থেকে বেশি। ওকে, এই যে বেড়ে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতার কথাটাই বলতেছিলাম আর কি। তো যাই হোক, তো এখানে দেখো, এখানে আমার কার্যকারী গ্রুপটা কি আসলে? কার্যকারী গ্রুপটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বা একক বন্ধন। ওকে, কার্বন কার্বন একক বন্ধন, এটাই হচ্ছে আমার সেই ফাংশনাল গ্রুপ বা কার্যকারী গ্রুপ। কোনটা? এই যে কার্বন কার্বন একক বন্ধন, এই পার্টটুকু। ওকে, আর এখানে পরপর দুইটা পাশের সদস্য, এই সদস্যের মধ্যেকার ডিফারেন্সটা কত? এই যে একটা CH2, এই গ্রুপটাকে কি বলা হয় ভাই? মিথিলিন গ্রুপ বলা হয়, মিথিলিন গ্রুপ বলা হয়। আচ্ছা, এখন যদি বলে যে একটা সমগোত্রীয় শ্রেণীর পরপর দুইটি সদস্যের মধ্যে ভরের পার্থক্য কত হয়, তাহলে আমরা উত্তরটা কত বলবো বলো তো? একটা মিথিলিনের ভর যতটুকু, মানে 14। ভরের পার্থক্য কত হবে তাহলে? 14 গ্রাম না? তাহলে এর ভর যত, তার সাথে 14 গ্রাম যুক্ত করলে এটা চলে আসবে, তার সাথে 14 যুক্ত করলে এটা চলে আসবে। বোঝা যাচ্ছে? এই তো এরকম হচ্ছে ইস্যুটা। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের সমগোত্রীয় শ্রেণীর কথাবার্তাগুলো এরকম। এখানে যদি আমি এটাকে এরকম ভাবে লিখতে চাই, ধরে নাও আমি বললাম হচ্ছে আমাদের অ্যালকোহল, এই যে ধরে নাও C2H2n+1OH, এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের কমন সংকেত হয়। আমরা যদি CN ভ্যাপ কত হবে বলো তো? CnH2n+1OH, এটা হচ্ছে আমার অ্যালকোহলের সাধারণ সংকেত। এখন অ্যালকোহলের এল এর ভ্যালু যদি আমরা 1 বলি, এন এর ভ্যালুটা যখন আমাদের 1 হয়, তখন সেটা কত হয়? CH3OH হয়, মিথানল। এন এর ভ্যালু যদি আমাদের 2 হয়, সেটা হয় হচ্ছে কি ইথানল, C2H5OH। আচ্ছা, এরপরে এন এর ভ্যালু যদি আমরা 3 বলি, তাহলে সেটা কত হবে বলো তো? C3H আমাদের 7OH, এমন হইলো। আচ্ছা, এন এর ভ্যালু যদি আমাদের 4 হয়, তাহলে সেখানে হবে কত? C4H9OH। এই তো দেখো, তাহলে তুমি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি পরপর দুইটি গ্রুপের মধ্যেকার পার্থক্যটা নির্ণয় করো, দেখো CH2ই পাবা, CH2ই পাবা। এর মধ্যে পার্থক্য করো, কত পাবা ভাইয়া? CH2ই পাবা। তাহলে পার্থক্যটা কিসের হচ্ছে? মিথিলিন গ্রুপের হচ্ছে। এবং এখানে আমার ফাংশনাল গ্রুপটা আসলে কে? এখানে আমার ফাংশনাল গ্রুপটা OH। ফাংশনাল গ্রুপটা আসলে কে ভাইয়া? OH বা হাইড্রোক্সিল গ্রুপ, এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। বুঝছো? এই জন্য সেদেরকে তো আমরা অ্যালকোহল বলতেছি। তো এরকম ফাংশনাল গ্রুপ আসলে আমাদের জৈব যৌগের মধ্যে খুবই প্রতুল, খুবই সচরাচর পাওয়া যায়। এবং কত পাওয়া যায়, কি কি পাওয়া যায়, সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। তো আশা করি বুঝতে পারছো। আসো আমরা দেখি সাধারণ সংকেত এবং ফাংশনাল গ্রুপের কথা। দেখো অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। এখান থেকে যদি তুমি 2 বাদ দিয়ে দাও, CnH2n শুধু দিয়ে দাও, তাহলে সেটা হয়ে যায় অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? আরও যদি 2 বিয়ে দিয়ে দাও, কার থেকে? হাইড্রোজেনের থেকে, CnH2n-2, তাহলে সেটা হয়ে যায় অ্যালকিনের সাধারণ সংকেত। ওকে, আচ্ছা, এখন আমার কথা হচ্ছে তুমি এই 3টা জিনিস জেনে রাখবা। অ্যালকিন অ্যালকাইনের সাধারণ সদস্য জেনে রাখবা, তুমি সাধারণ সংকেত নিজেই বানাইতে পারবা। বিলিভ মি, তুমি সাধারণ সংকেত নিজে বানাতে পারবা, আলাদা কিচ্ছু না। দেখো CnH2n+OH, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। এটাকে যদি কেউ এরকম ভাবে লিখে CnH2n+2O, ভুল লিখছে কি? এরকমও তো লিখতে পারে। ওই যে একটা H ছিল না এই পাশে, সেটাকে আমি এখানে হাইড্রোজেনের মধ্যে যুক্ত করে দিছি, একই তো কথা, কোনো সমস্যা নেই, এটাও লিখতে পারে সে। আচ্ছা, তারপরে দেখো অ্যালডিহাইড, এটা সাধারণ সংকেত কি? CnH2n-CHO। এখানে আছে কার্বক্সিলিক অ্যাসিড, CnH2n-COOH। এগুলো এত ইন ডিটেলসের কোনো প্রয়োজন নাই। বাট এই যে দেখো আমাদের নাইট্রোমূলক, এই যে মূলকগুলো দেখানো আছে, এই মূলকের মাধ্যমে আমরা আসলে কি জানতে পারি? কোন একটা রাসায়নিক যৌগে যে কার্যকরী মূলক আছে, সে মূলকের নাম কি এবং সেই মূলকযুক্ত যৌগটা আমার জৈব যৌগের মধ্যে আসছে কি আসছে না, এই যাবতীয় কিছু জানতে পারি। এবং বিলিভ মি, এইখান থেকে তোমার কোয়েশ্চেন আসছে MCQ। এরা আগের বছর ইয়াতি আসছিল, আগের বছর মানে আগের বছর আর কি, 22-23-এ আসছিল হচ্ছে ভাইয়া তোমার মেডিকেলে। এবং একই কোয়েশ্চেন একেবারে রিপিটেডলি আসছে হচ্ছে আমাদের 23-24-এ ডেন্টালে। বিলিভ না করলে আমি দেখাচ্ছি, ওয়েট।
ফার্স্ট অফ অল এই যে এখানে দেখে নাও অ্যালকেন, অ্যালকেন মূলক একক বন্ধন, একক বন্ধনটা এই যে কার্বন কার্বন একক বন্ধন। ডাবল বন্ধন হলে সেটাকে আমরা কি বলবো? অ্যালকিন। ট্রিপল বন্ধন হলে অ্যালকাইন। আর এক্স এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। ওকে, OH এটা কি ভাই? অ্যালকোহল গ্রুপ। আচ্ছা, CH2OH এই যে পার্টটুকু আছে CH2OH এই পার্টটা হচ্ছে আবার মানে অ্যালকোহল গ্রুপ বলতে এই অ্যালকোহল গ্রুপটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, সরি এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিভাবে এটা ডিটারমিন করা হয়? আসতেছি ভাই, এই যে বলতেছি, দেখো তো এটা দেখলেই মাথায় রাখবা এই যে ডিগ্রির হিসাবটা অ্যালকোহলের ক্ষেত্রে। ডিগ্রির হিসাব, আচ্ছা অ্যালকোহলের ক্ষেত্রে আমরা ডিগ্রির হিসাবটা করি। আসো, অ্যালকোহলের ক্ষেত্রে যদি আমরা ডিগ্রির হিসাবটা করি সেটা হচ্ছে যে অ্যালকোহলের সাধারণ সংকেতটা কি? আমি ধরো CH3 CH2 CH2 CH2OH এই যে একটা অ্যালকোহল লিখলাম, এটাকে কি লিখছি ভাই? প্রোপানল, প্রোপানল। ওকে, এইখানে ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বনটা যুক্ত সেই কার্বনটা যতগুলো কার্বনের সাথে যুক্ত সেটা তত ডিগ্রি। ফাংশনাল গ্রুপের সাথে কোন কার্বনটা যুক্ত ভাই? এই কার্বনটা। এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা মাত্র কার্বনের সাথে যুক্ত। কার সাথে? এই যে এর সাথে। আর কোনো কার্বনের সাথে কি যুক্ত আছে? নাই। দ্যাটস ওয়াই এটা আমার কি ভাই? 1 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? ওকে, এগেইন আমরা যদি আসি CH3 এই অ্যালকোহলটাকে যদি এরকম ভাবে লিখি CH2 CHOH CH3, তুমি দেখো এখানে কার্বন হাইড্রোজেনের সংখ্যার কোনো পার্থক্য হয়নি, বিলিভ মি, কোনো পার্থক্য হয়নি। তাহলে এইখানে এই অ্যালকোহলটাতে ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বনটা যুক্ত, কোন কার্বন যুক্ত ভাই? এই কার্বন, এই যে এই কার্বনটা যুক্ত। এই কার্বন আমার কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত? এই যে একটা কার্বনের সাথে যুক্ত, এই যে আরেকটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এটা ডিগ্রি কত হবে আমার? 2 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহল। এই যে যেটা আমার 1 ডিগ্রি অ্যালকোহল সেটাকে বলা হয় প্রাইমারি অ্যালকোহল, যেটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল সেটাকে বলা হয় সেকেন্ডারি অ্যালকোহল, এবং যেটা আমার 3 ডিগ্রি অ্যালকোহল সেটাকে বলা হয় টারশিয়ারি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলটা যদি আমরা লিখতে চাই কিভাবে লিখতে পারি দেখো তো? CH3COH CH3 দেখো এখানেও কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যার কোনো পার্থক্য হয়নি। এই অক্সিজেনটা মানে এই হাইড্রোক্সিল যে গ্রুপটা, ফাংশনাল গ্রুপটা, এই ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত সেটা আমার কয়টা কার্বনের সাথে যুক্ত আছে ডিরেক্টলি? 3টার সাথে। এই যে একটার সাথে, এই যে একটার সাথে, এই যে একটার সাথে, 3টার সাথে। তার মানে এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল হয়ে যাচ্ছে? 3 ডিগ্রি অ্যালকোহল। কথা বোঝা গেছে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির হিসাব বা কাহিনী বোঝা গেছে ভাই? এটা হচ্ছে এরকম ভাবে অ্যালকোহল। এটা যদি আমরা সাধারণ সংকেতটা লিখি তাহলে কি লিখতে পারি দেখো তো? ROH, আর দিয়ে বোঝাই হচ্ছে অ্যালকাইল মূলক। আর দিয়ে কি বোঝায়? অ্যালকাইল মূলক, অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপটা কি? অ্যালকাইল গ্রুপটা হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলেই অ্যালকাইল গ্রুপ হয়ে যায়। অ্যালকেন থেকে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন অপসারণ হলে সেটা কি থাকে আমার? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি অপসারণ হয়ে যায় সেটাই আমার কি থাকে ভাই? অ্যালকাইল গ্রুপ থাকে, ROH। ওকে, এমন। এখন দেখো যদি আমি এরকম নিই CHOH, এই যে এই পার্টটা যেটা নিলাম দেখো তো এখানে আমার এখানে যে গ্রুপটা হয়েছে এই গ্রুপটার ক্ষেত্রে এই যে আর এর এই কার্বনের আমার 3টা হাত ফিল আপ হয়েছে, R2 দিয়ে দিলাম। দেখো এই যে এইখানে তাহলে এই কার্বনটা আমার কত ডিগ্রি হয়ে গেল? আমার 2 ডিগ্রি হয়ে গেছে কিন্তু এই কার্বনটা। আবার যদি আমি এমন নিই R3COH, এটা তাহলে কত ডিগ্রি হয়ে গেছে? আমার 3 ডিগ্রি হয়ে গেছে। দেখো এটা যদি তুমি একটু ভেঙে লিখো তাহলে পাবা হচ্ছে এখানে যেরকম, এটাকে যদি ভেঙে লিখো তাহলে পাবা হচ্ছে এখানে একরকম, এখানে যদি এটাকে যদি ভেঙে লিখো তাহলে এখানে পাবা হচ্ছে একরকম। এখানে কার্বন গ্রুপটা বা ফাংশনাল গ্রুপটা যেটা ডিরেক্টলি একটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা একটা মাত্র কার্বনের সাথে যুক্ত আছে, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে আমার 1 ডিগ্রি। এখানে এই কার্বনটা 2টা কার্বনের সাথে যুক্ত আছে, 2টা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত আছে, তার মানে সেটা হচ্ছে 2 ডিগ্রি। 3টার সাথে যুক্ত থাকলে সেটা হচ্ছে 3 ডিগ্রি। এটাকে বলবো আমরা কি ভাই? প্রাইমারি। এটাকে বলবো আমরা হচ্ছে প্রাইমারি, এটা কিন্তু অপর নাম, ঠিক আছে? এটাকে কি বলতে পারি আমরা? সেকেন্ডারি 2 ডিগ্রিটাকে। ওকে, এরকমও বলে। আর এটা হচ্ছে আমার টারশিয়ারি, মাথায় রাখা লাগবে কিন্তু। আচ্ছা চলে আসো, তাহলে এটা এখানেই ছিল। এই তো এই পার্টগুলো আমরা দেখে ফেললাম। এর পরের পার্টে আসে, এর পরের যে পার্টটা দেখো সেটা হচ্ছে এই যে কার্যকারী মূলক। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টটার কথাই বলতেছিলাম। এই যে আমার কার্যকারী মূলকের কথা ভাই, হ্যাঁ এই কার্যকারী মূলক থেকে যে প্রশ্ন আসছে এই প্রশ্নটাও তোমাদেরকে আর কি দেখায় ফেলি। এই কার্যকারী মূলক থেকে যে আমাদের কোশ্চেনটা আসছে, বুঝছো?
আচ্ছা ওয়েট, এই যে কার্যকরী মূলকের কথা বলতেছিলাম, আমাদের ওকে, তাহলে এই যে এখানে চলে আসো কার্যকরী মূলক। দেখো কিটোনের কার্যকরী মূলকটা কি? সি বন্ড ও, সিও। সিও মূলকটাই হচ্ছে আমাদের কার্যকরী মূলক। এই কিটোনের কার্যকরী মূলকটাকে আমরা এরকম ভাবে অ্যাপ্লাই করতে পারি বা বলতে পারি সি ডাবল এইচ, যেটা কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ। ওকে, আবার দেখো এই যে একটা কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকটা কার দিয়ে রাখছে? এই কার্যকরী মূলকটা হচ্ছে ইথার মূলকের, ইথার মূলকের কার্যকরী মূলক আর ও আর। ওকে, অ্যালকাইল, অ্যালকাইল মধ্যখানে একটা অক্সিজেন ইথারের। আচ্ছা, NH2 এটা হচ্ছে অ্যামিনের, CO NH2 এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইডের, অ্যাসিড অ্যামাইডের। ঠিক আছে, আচ্ছা অ্যাসিড ক্লোরাইড যেটা COCl, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড ক্লোরাইড, অ্যাস্টার, অ্যানহাইড্রাইড, এগুলো হচ্ছে অ্যাসিডের, কিছু অ্যাসিডের 4টা জাতক রয়েছে, সেই 4টা জাতকের কার্যকরী মূলক। তো এই কার্যকরী মূলকগুলো একটু আলাদা, সেটা আমরা দেখবো, সমস্যা নাই। এই যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাকে জানা লাগবে সেটা হচ্ছে সায়ানো মূলক। আচ্ছা, এর পার্টে দেখো আরো যে কার্যকরী মূলকগুলো রয়েছে, যেমন নাইট্রো যৌগের জন্য নাইট্রো মূলক NO2, এই যেটা হচ্ছে থায়ল, এটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা। তাহলে আমি মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে একটা বললাম হচ্ছে থায়ল, আর একটা হচ্ছে এখানকার এই যে এখানকার যেটা আমার ছিল সেটা হচ্ছে কি সায়ানাইড বা সায়ানো। আচ্ছা, এর পরেরটা দেখো, এটা যে অ্যারাইল মূলক বা এটা হচ্ছে বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরে গেলে এটাকে বলা হয় হচ্ছে অ্যারাইল। আমরা যেমন অ্যালকাইল পড়লাম মাত্রই, এটা হচ্ছে অ্যারাইল। এআরআইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ফিনাইল মূলক, যদি দুইটা হাইড্রোজেন সরে যায় তাকে ফিনাইল মূলক বলে। ওকে, এটাকে কি বলবো আমরা? ফিনাইল মূলক। এই দুইটা জিনিস একটু জেনে রাখবা, তোমার জন্য সুবিধা হবে। ওকে, ন্যাপথাইল, বেনজাইল, বেনজাল, বেনজো, সালফোনিক অ্যাসিড, এই সালফোনিক অ্যাসিডটা একটু জেনে রাখতে পারো, SO3H, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। ওকে, এর পরের পার্টটাতে দেখো আবার অ্যালকিন, অ্যালকিনের কার্যকরী মূলক কি? অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকা লাগবে, অ্যালকাইন ট্রিপল বন্ড থাকা লাগবে, অ্যালকেন সিঙ্গেল বন্ড থাকা লাগবে। ওকে, ও আর এটা হচ্ছে আমার ইথারের কার্যকরী মূলক। আচ্ছা, এটা হচ্ছে আমার হ্যালোজেনের, মানে হ্যালোজেন যে যুক্ত থাকবে সেটা, এটা হচ্ছে নাইট্রো মূলক। আর শেষে আছে হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলকটা আমরা অলরেডি দেখাইছি, সেটা হচ্ছে আমাদের আর। ওকে, এখানে দেখো কতিপয় গুরুত্বপূর্ণ কার্যকরী মূলক হচ্ছে এই যে আইসোসায়ানো, অ্যাস্টার আর অ্যানহাইড্রাইড, এই কথাটা বলছে। ঠিক আছে, আসো আমরা এগুলো এই চারটাকেই দেখবো। আমরা প্রথমে বলতেছি আমাদের COOH, এটা কে ভ্যা? আর COOH, এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড। এর জাতক আসলে কয়টা ভ্যা? 4টা। এর জাতক হচ্ছে 4টা। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমার অ্যাসিড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড তো না, এটা ডিরেক্ট হচ্ছে আমার অ্যাস্টার। সেকেন্ডটা হচ্ছে আমার অ্যাস্টার। থার্ড যে পার্টটা, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাস্টার, তারপরটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। আর ফোর্থ যে পার্টটা, সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। আচ্ছা, চলে আসো একটু দেখে ফেলি বিষয়টা কিরকম, সহজভাবে যেন শিখতে পারি। ধরে নাও RCOOH, অ্যাসিড অ্যানহাইড্রাইড ফার্স্টে শিখতেছি। RCOOH, এটাকে আর একটু যদি ভেঙে লেখা যায় তাহলে এটাকে এরকম লেখা যাবে RCOOH। এমন অ্যাসিড অ্যানহাইড্রাইড মানে হচ্ছে দুইটা অ্যাসিড থেকে 1 মোল পানি অপসারিত হয়েছে, জাস্ট শেষ। এটা এখান থেকে যদি আর একটা অ্যাসিড লিখতে চাই আমরা, OH, C+O, তারপরে হচ্ছে আর, তাহলে এখান থেকে অ্যাসিড অ্যানহাইড্রাইড 2 মোল অ্যাসিড থেকে 1 মোল পানি যাবে। 1 মোল যদি পানি যেতে হয়, দেখো তো কোনটা কোনটা যেতে পারে আমার? এখান থেকে একটা H, এখান থেকে OH যদি চলে যায়, তাহলে এখানে থাকলো কি আমার? RC+O, তারপরে হচ্ছে আমার এই যে বন্ড ডাবল বন্ড O, তারপরে হচ্ছে আমাদের আর। এরকম থাকতেছে না? এরকম থাকতেছে। এটাকে আমরা আরও খুব সহজে কি হিসাবে লিখতে পারি? RCOO, দেখো তো RCO, এই RCOটা আসলে এক্স্যাক্টলি দুইটা আছে না ভাই? দুইটা, তারপরে হচ্ছে আর। এটাই কি আমার অ্যাসিড অ্যানহাইড্রাইড হয়ে আছে না? RCOটা আমাদের ডাবল রিপিটেড ফর্মের ভিতরে আছে। তুমি এখানে দেখো এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড, সরি এই যে অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত দেখো RCO, এরা ডাবল আছে, সাথে একটা হচ্ছে অক্সিজেন। এই যে ভাইয়া সরি এটাই তো বলতেছি যে আসলে মিসটা হয়েছে কোথায়। দেখো তো এখানে আমার একটা কি অক্সিজেনটা, এখানে একটা যে অক্সিজেন দেই নাই রে, এটা একটু দেখবা না? সরি, এই অক্সিজেনটা কই গেল? এটা তো পানি চলে গেছে। এখানে কি একটা অক্সিজেন, এই যে C+O আর, হ্যাঁ এক্স্যাক্টলি, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে RCO, এই যে RCOটা ডাবল আছে না?
এই আরসিও, এই যে আরসিও ডাবল, এটা হচ্ছে 2 দিয়ে দিলাম, আর একটা হচ্ছে অক্সিজেন। এটাকে আমরা কি বলতে পারি তাহলে? এটা হচ্ছে আমাদের এস্টার অ্যাসিড অ্যানহাইড্রাইড গ্রুপের কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকটাকে আমরা কি বলবো? অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। আচ্ছা ঠিক আছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি অ্যাস্টারের কথা বলি, অ্যাস্টার দেখে ফেলো, আমরা চারটা একটু দেখে ফেলি। অ্যাস্টারের জন্য হচ্ছে আর সি ডাবল বন্ড ও ও এইচ। এই যে অ্যাস্টারের সাথে যদি একটা অ্যালকোহল থেকে, আর একটা অ্যালকোহল গ্রুপটা কি ভাই? ও এইচ না? একটা অ্যালকোহল এবং একটা অ্যাসিড থেকে যদি আমার কি চলে যায়, কি অপসারিত হয়ে যায়? পানি অপসারিত হয়ে যায়। তাহলে অ্যাসিড আমার হাইড্রোজেন দিবে, এবং অ্যাসিড দিবে হচ্ছে আমার হাইড্রোজেন, এবং এই ও এইচ দিবে হচ্ছে আমার অ্যালকোহল। তাহলে এখানে গ্রুপটা থাকলো কি আসলে? আর সি ও আর, সি ও, দুইটা ও না ভাইয়া? আর সি ও, আচ্ছা একটু ঠিকভাবে লিখি, আর সি ডাবল বন্ড ও, এই যে ও, এই যে আর, এরকম থাকলো না? এটাকে আমরা কি লিখতে পারি? আর সি ও ও আর। এটা হচ্ছে আমার কোন গ্রুপটা? অ্যাস্টার গ্রুপটা, অ্যাস্টার গ্রুপ। ওকে, অ্যাসিড হ্যালাইড আসো। অ্যাসিড হ্যালাইড মানে হচ্ছে এই যে একটা অ্যাসিড আর সি ডাবল এইচ, সি ডাবল ও এইচ, এর সাথে যখন একটা হ্যালোজেন বিক্রিয়া করবে, এর সাথে যে কোনো একটা হ্যালোজেনকে বিক্রিয়া করালো তুমি, হ্যালোজেনটার ভ্যালু আমরা এক্স দিচ্ছি, ঠিক আছে? এই যে X2, এটার সাথে বিক্রিয়া করলে OH টা অপসারিত হয়ে যাবে। তাহলে থাকে কি? আর সি, OH টা যদি অপসারিত হয়ে যায় COX, মানে এটাকে আমরা বলতে পারি আর COCl যদি ক্লোরিন হয়, COBr যদি ব্রোমিন হয়, এরকম। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের অ্যাসিড হ্যালাইড। এবার আসে এই পাশে আমরা অ্যাসিড অ্যামাইডটা দেখে ফেলি। অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড হচ্ছে অ্যাসিডের সাথে যখন আমার অ্যামোনিয়া বিক্রিয়া করে, এই যে আর সি ডাবল বন্ড ও ও এইচ, এখান থেকে যখন আমার অ্যামোনিয়া বিক্রিয়া করবে H3N, তখন এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই দেখো, এ আমার হাইড্রোক্সিল দিল এবং এ হচ্ছে আমার একটা হাইড্রোজেন দিল, বুঝছো? দিয়ে পানি তৈরি করলো। পানিটা অপসারিত হয়ে গেলে থাকলো কি? আর সি ডাবল বন্ড ও, এরপরে থাকবে হচ্ছে এখানে আমার NH2। এই তো শেষ। এটা হচ্ছে কি তাহলে বলো? অ্যাসিড অ্যামাইডের সংকেত। কার সংকেত বলো? অ্যাসিড অ্যামাইড। শেষ, বুঝা গেছে? এই চারটা, এই চারটার ভিতরে আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে CN, এটা হচ্ছে আমার নাইট্রোমূলক, না সরি সায়ানোমূলক বা নাইট্রাইলমূলক। এটাকে আমরা কি বলতে পারি ভাই? সায়ানোমূলক, বা বলতে পারি আমরা নাইট্রাইলমূলক। সাথে সাথে এটার নামটা কি? নাইট্রাইলমূলক, নাইট্রাইলমূলক। ওকে, সায়ানোমূলক বা নাইট্রাইলমূলক বলবো হচ্ছে আমরা এটাকে। ঠিক একই রকমভাবে এই গ্রুপটাই যদি উল্টা যায়, NC হয়ে যায়, তাহলে এটাকে বলবো আমরা আইসোসায়ানো, আইসোসায়ানো, বা বলতে পারি কি? আইসোনাইট্রাইল, আইসোনাইট্রাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? নাইট্রাইল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা। এই টপিকটা বলতে এই যে এইটা যেটার কথা বললাম, এটা আশা কোয়েশ্চেন ভাইয়া, সেজন্য এত বেশি ইম্পর্টেন্সের কথা বলতেছি। ওকে, আইসোসায়ানাইড, এটা হচ্ছে সায়ানোমূলক বা নাইট্রাইলমূলক, এটা হচ্ছে আইসোসায়ানোমূলক। আচ্ছা, তোমাকে দেখাই আমি যেটা আসলে এই বছর মানে আগের বছরেই জাস্ট ডেন্টালে কিভাবে আসছে বা কোথায় আসছে, তুমি হচ্ছে বিষয়টা দেখে নাও। এই আচ্ছা, আমাদের এখানে বললাম যে এই পরীক্ষাটা এটা আসছে এখানে ডেন্টালে, তারপরের পরেরটাতেই আসছে হচ্ছে আমাদের এতি জ্যামিতিক। এই যে দেখো, এই যে কোশ্চেনটা, নিচের কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান? নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান, দেখছো ডেন্টাল 23-24 কোশ্চেন কিন্তু। নাইট্রাইল কার্যকরী মূলক কোন যৌগে বিদ্যমান? নাইট্রাইল কার্যকরী মূলক কোনটা? এই যে CN না? CN না ভাইয়া? আইসোনাইট্রাইল বললে কি হইতো? NC হইতো। বুঝা গেছে? তাহলে নাইট্রাইল কার্যকর মূলক কোথায় বিদ্যমান? এই যে বি এর ভিতরে বিদ্যমান, CN। সঠিক উত্তর আমাদের বি। ধরতে পারা যাচ্ছে? ডেন্টালের কোশ্চেন কিন্তু। এবং আরেকটা কথা বলি, ওই যে বললাম যে ভাইয়া ডেন্টালের কোশ্চেন ঠিক এর আগের বছরই আসছিল কোথায়? ম্যাট এক্সামে, মেডিকেল এক্সাম টেস্ট। এটা তো 22-23-এ, তার আগের বছরেই আসছিল হচ্ছে মেডিকেল, মানে আমাদের কিসে ডিরেক্ট মেডিকেল ভর্তি পরীক্ষাতেই আসছিল। ওয়েট দেখাই দেই, দেখো এই যে 22-23
কি আসছে, নিচের কোন যৌগে নাইট্রাইল কার্যকরীমূলক বিদ্যমান, বুঝে যাচ্ছে? তো দ্যাটস ওয়াই সেজন্য এখানে বলা যে তোমাকে এখানে এই জিনিসটাই অফার করা হবে, সুন্দর মতন কোন জিনিসটা আসছে সেটার সাথে সুন্দর করে রিলেট করা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোন জিনিসটা আসতে পারে সেই জিনিসটার জন্য তোমাকে আমাকে অন্তত ভরসা করতে হবে, বাস শেষ, বাদ বাকি কাজ আমি করে দিব। ওকে দেখো এটা তাহলে নাইট্রাইল মূলক কোথায় ভাই, যে সিতে, সিএন, ক্লিয়ার, একেবারে হুবহু কপি, দেখো 22-23 ডেন্টালে আসছে, বুঝছো? সো অ্যানালাইসিস ভিত্তিক পড়াশোনাটা আসলে খুবই জরুরি। আচ্ছা চলে আসো আমরা পরের আলোচনায় যাই। তাহলে এখানে দেখো কি বলে, জৈব বিক্রিয়া, আমি যে বলছিলাম যে জৈব বিক্রিয়াগুলো কয় ধরনের হতে পারে, কয় ধরনের হতে পারে বলছিলাম ভাই, 4 ধরনের। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হচ্ছে এক ধরনের, দ্বিতীয়টা হচ্ছে আমাদের জুত বা সংযোজন বিক্রিয়া, 3 নম্বর হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া, 4 নম্বর হচ্ছে আমাদের সমানুকরণ বিক্রিয়া। এবার বলো তো, ওই যে আমরা যে লেড সায়ানাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলাম, প্রথম কি বিক্রিয়া ঘটলো? প্রথম বিক্রিয়া ঘটছিল হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, সেকেন্ডে কি বিক্রিয়া ঘটছিল? সেকেন্ড বিক্রিয়াটা ঘটছিল সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, এই যে সমানুকরণ বিক্রিয়া, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে দেখো ইউরিয়া তৈরি হয়েছে, সমানুকরণ বিক্রিয়া, বুঝা গেছে? এবং ফার্স্ট যে বিক্রিয়াটা সেটা কি ছিল? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কোনটাকে বলবো? যে বিক্রিয়ায় কোনো একটা মূলককে প্রতিস্থাপিত করে অপর কোনো মূলক যুক্ত হবে, মানে এখানে একই সাথে একটা গ্রুপ বের হবে আর একটা গ্রুপ যুক্ত হবে, সেটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। এই যে দেখো এখানে ক্লোরিনটা প্রতিস্থাপিত হয়ে হাইড্রোক্সিলটা যাবে এবং এখানে ক্লোরিনটা পটাশিয়ামের কাছে আসবে, তাহলে দেখো মিথানল হইলো এবং পটাশিয়াম ক্লোরাইড হলো, শেষ। এত কঠিনভাবে বুঝার কিচ্ছু নাই, খুব সহজভাবে বুঝবা। প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা? একটা গ্রুপ প্রতিস্থাপিত হয়ে যাবে আরেকজনের দ্বারা, মানে একজন যুক্ত হবে আর একজন প্রতিস্থাপিত হবে। আচ্ছা সংযোজন বিক্রিয়াতে আসো। সংযোজন বা জুত বিক্রিয়া যেটা, সেটা হলো যে এই ধরনের সংযোজন বিক্রিয়াটা কোথায় হইতে পারে? বিশেষ করে আমাদের যেখানে পাই বন্ধন আছে সেখানে। সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে যা কিছু যুক্ত হওয়া যুক্ত হবে, কোনো কিছু বের হবে না। দেখো এখানে আমার ব্রোমিন, 2টা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে গিয়ে একটা ব্রোমিন যুক্ত হবে, তাহলে কি তৈরি করলো? ডাইব্রোমো ইথেন তৈরি করলো। ওকে, ডাইব্রোমো যে ইথেন তৈরি করলো, এটাই হচ্ছে আমার সেই একটা কি বিক্রিয়া বা জুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। এগেন যদি আমরা অপসারণ বিক্রিয়ার কথা বলি বা এলিমিনেশন রিঅ্যাকশনের কথা বলি, তাহলে এখানে হচ্ছে একটা প্রভাবক হিসেবে এলিমিনেটর থাকবে, সেই এলিমিনেটর আমার যা কিছু বের করার মতো সেটা বের করে নিয়ে যাবে, কোনো কিছু যুক্ত করবে না, ঠিক আছে? প্রথমত বিক্রিয়া যেটা বললাম, সেখানে কি একটা মূলক সরে যাবে আর একটা মূলক যুক্ত হবে, মানে একজন বের হবে আর একজন যুক্ত হবে, এটা হচ্ছে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, যদি আমরা এটা সংযোজন বিক্রিয়ার কথা বলি, তাহলে যা কিছু যুক্ত হওয়া যুক্তই হবে। যদি আমরা এলিমিনেশন রিঅ্যাকশন বা অপসারণ বিক্রিয়ার কথা বলি, তাহলে যা কিছু বের হওয়ার বের হবে, কোনো কিছু যুক্ত হবে না। যে বিক্রিয়ায় কোনো যৌগের অনুস্থ পাশাপাশি 2টি বা 4টি পরমাণুমূলক অপসারিত হয়ে অসম্পৃক্ততা সৃষ্টি করে, তাকে বলা কি? তাকে আমরা কি বলি? অপসারণ বিক্রিয়া। এই যে এখানে দেখো, এখানে ক্লোরিন আছে এই পার্টের মধ্যে, এখানে অবশ্যই থাকতে হবে। তো যাই হোক, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় ভার্সন এখানে নিয়ে যদি আমরা বিক্রিয়া করাই, সেখান থেকে এই যে HCl, এখান থেকে এটা 2 হবে ভাই, এটা 3 হবে ভাই, এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা ক্লোরিন বের করে নিয়ে এসে KCl বা HCl তৈরি করে, এবং এখান থেকে আমার যে ডাবল বন্ড, সেই ডাবল বন্ডের ক্রিয়েশনটা দিয়ে দেয়। মানে এখান থেকে আসলে সে কি একটা হাইড্রোজেন এখান থেকে এবং একটা ক্লোরিন এখান থেকে অপসারণ করলো, কোনো কিছু কি যুক্ত হয়েছে এটার ভিতরে? যুক্ত হয় নাই, তার মানে এটা কি ভাই? অপসারণ বিক্রিয়া। যদি অপসারণ হইতো, যুক্ত হইতো, তাহলে সেটাকে কি বলতাম? প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, আর সমানুকরণ বিক্রিয়াটা কি? কোনো অপসারণ, কোনো যুক্ত, কোনো প্রতিস্থাপন কিচ্ছু হবে না, ওই অণুগুলো সেম টু সেম ওই অণুগুলোই থাকবে, শুধু তাদের কোঅর্ডিনেশনে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তাদের বন্ধন ক্রমগুলো চেঞ্জ হয়ে যাবে, যে যার সাথে যুক্ত ছিল সে সাথে তার সাথেই যুক্ত থাকবে, জাস্ট মূলকগুলোর পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই যে ইউরিয়া তৈরির যে বিক্রিয়াটা, দেখো এখানে কি বলে? বিক্রিয়া কোনো যৌগের অনুস্থ পরমাণুগুলো মূলকগুলো পুনর্বিন্যস্ত হয়ে পুনরায় বিন্যাস ঘটবে, একই আণবিক সংকেত বিশিষ্ট নতুন যৌগ উৎপন্ন করে। আণবিক সংকেতটা একই, বাট যৌগটা নতুন। এই যে অ্যামোনিয়াম সায়ানাইড এবং ইউরিয়া, আণবিক সংকেত হচ্ছে সেম, বাট যৌগটা হচ্ছে আলাদা আলাদা। ওকে, এই ধরনের 4 ধরনের বিক্রিয়া আছে। এবার আসো আমরা আরেকটা টপিকের মধ্যে চলে যাই, বন্ধন বিভাজন। মানে বন্ধন বিভাজন কত ধরনের হতে পারে? বন্ধন বিভাজন হতে পারে ভাই 2 ধরনের, একটা হচ্ছে সুষম বিভাজন, ওকে, বা হোমোলাইটিক ডিভিশন যেটা বলি, আরেকটা হচ্ছে বিষম বিভাজন বা হেটারোলাইটিক ডিভিশন যেরকমটা বলি। আচ্ছা, বন্ধন বিভাজনটা কেমন হইতে পারে? মনে করো না এখানে কার্বন, এখানেও কার্বন, এখানেও আমার 3টা হাইড্রোজেন, এখানেও আমার 3টা হাইড্রোজেন, তাহলে দেখো এখানে এই কার্বন কার্বন যে বন্ধন, সেটা যদি কোনো দৈব কারণে ভেঙে যায়, এখানে কয়টা? 2টা ইলেকট্রন আছে না? 2টা ইলেকট্রন ছিল, দৈব কারণে ভেঙে যায়, তাহলে এই পাশেও সমান এই পাশেও সমান, এখানে তো ভাগাভাগি হয়ে যাবে রীতিমতন। এক্স্যাক্টলি, এখানে ভাগাভাগিটাই হয়, তাহলে তখন সেখানে যে জিনিসটা ক্রিয়েট করে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল ক্রিয়েট করে ভাই তারা। এই একটা ইলেকট্রন নিয়ে সরে গেল, এই একটা ইলেকট্রন নিয়ে সরে গেল, সেটা ফ্রি রেডিক্যাল ক্রিয়েট করলো, এটাকে আমরা কি বলি ভাই? ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক। আচ্ছা, এটাই হচ্ছে এখানে কথা। বন্ধন ভাঙার সময় যদি কোনো বন্ধনযুক্ত উভয় পরমাণুর এক জোড়া হতে একটি করে ইলেকট্রন সমানভাবে ভাগ করে নেয়, তাহলে সেটাকে ফ্রি রেডিক্যাল বলি। যদি বন্ধনটা এরকম ভাবে ভাঙতো, মনে করো এই ধরো CH3 হাইড্রোজেন, এর সাথে এই বন্ধনটা যদি ভেঙে গেছে, চিন্তা করো, তাহলে সুষম বিভাজন থেকে কি তৈরি হচ্ছে? সুষম বিভাজন থেকে একমাত্র ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে।
ফ্রি রেডিকাল। আর অসম বিভাজন বা বিষম বিভাজন যেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে, দেখো এই কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে না, কার্বনের কত ভাইয়া 2.5, হাইড্রোজেনের কত 2.1, তাহলে যেহেতু এই কার্বনের পার্থক্য আছে তার মানে অবশ্যই আমার যে তড়িৎ ঋণাত্মকতা বেশি সে তো আমার ইলেকট্রনটা টেনে নিবে, তাহলে CH3 সেই ইলেকট্রন নিয়ে মাইনাস থাকবে এবং হাইড্রোজেন প্লাস আকারে ভাঙবে। তো এই যে নেগেটিভ আয়নযুক্ত যদি আমার জৈব পরমাণু হয় সেটাকে আমরা কি বলি আসলে কার্বানায়ন, কার্বন যুক্ত অ্যানায়ন কার্বানায়ন, মাথায় থাকবে ওকে। আর যদি এগেন এরকমটাই হয় যে আমার দেখো এখানে কি হয়েছে বন্ধন বিভাজনের কারণে মানে এই বিষম বিভাজনই হবে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার ওর বেশি হবে, যেমন আমরা বলতে পারি CH3Cl, এই যে ক্লোরিনই আছে চিন্তা করে নাও, তাহলে এখানে মানে আমার কার্বন আর ক্লোরিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অবভিয়াস আমার ক্লোরিনের বেশি, তাই কি না, অবভিয়াসলি আমার ক্লোরিনের বেশি। যদি ক্লোরিনের বেশি হয় চিন্তা করো, যদি ক্লোরিনের বেশি হয়, ক্লোরিনের বেশি তাহলে এই বন্ধনটা ভেঙে গেলে ক্লোরিন ইলেকট্রন নিয়ে চলে যাবে, তাহলে আমার CH3 প্লাস আকারে থাকবে। এই CH3 প্লাস যেটা সেটা আমার কি হয়েছে দেখো তো, মানে এই CH3 যে প্লাস, এই CH3 প্লাসটা আমার পজিটিভ আয়নযুক্ত হয়েছে, অর্থাৎ কার্বনযুক্ত ক্যাটায়ন পরমাণু, এটাকে আমরা বলি হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, ঠিক আছে ক্লিয়ার কথা সেটাই ওকে। তাহলে সুষম বিভাজন হলে একমাত্র জিনিস গঠিত হবে সেটা কি ভাই ফ্রি রেডিকাল, আর বিষম বিভাজন হলে সেখানে একমাত্র জিনিস দুইটা গঠিত হইতে পারে, সে দুইটা কি কি, একটা হতে পারে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, যদি পার্থক্যের দিক থেকে যদি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে সেখানে তৈরি হবে আমার কার্বানায়ন, আর যদি দেখা যায় যে কার্বোক্যাটায়নের বেশি হচ্ছে কার্বোক্যাটায়ন না কার্বনেরই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিক থেকে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বহিস্থ কোনো পরমাণুর বেশি হচ্ছে, যেমন আমার ক্লোরিনের বেশি ছিল, তখন সেখানে কার্বনটা ধনাত্মক আয়নযুক্ত হবে এবং সেটাকে আমরা বলি কি কার্বোক্যাটায়ন, এই দুইটা ওকে। এবার দেখো এই যে এখানে বলছে ফ্রি রেডিকাল, আমরা অলরেডি এগুলা বলে ফেলেছি। ফ্রি রেডিকাল এমন, ফ্রি রেডিকালের বৈশিষ্ট্য বলছে এটা অত্যন্ত সক্রিয় এবং ক্ষণস্থায়ী আর সক্রিয়, এরা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে সুস্থিত পরমাণু বা গ্রুপ গঠন করতে চায়, এদের কাজই হচ্ছে এটা, এরা আয়নিক প্রকৃতির নয়, আচ্ছা কারণ এখানে কোনো চার্জ সৃষ্টি না, চার্জ না থাকলে আয়নিক হবে না ওকে। কার্বোনিয়াম আয়ন, কার্বোনিয়াম যেটা সেটাকেই বললাম হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন, যেটা আমার সেটা হচ্ছে আমাদের কার্বানায়ন একটা, কার্বোনিয়াম একটা, কার্বোনিয়ামটাই হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম এখানে দিছে, আমরা দেখি কার্বানায়নের স্থায়িত্বের ক্রম দিছে কিনা, এই যে দেখো কার্বানাইনের স্থায়িত্বের ক্রম দিয়েছে ওকে। কার্বোনায়ন যেখানে যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন, তো আমি তোমাকে খালি কার্বানায়নের স্থায়িত্বের ক্রম দেই, একটা স্থায়িত্বের ক্রম বুঝবা, বাকি তিনটা তুমি একা একাই মনে রাখতে পারবা, আমি খালি দেখাই দেই বিষয়টা, খালি একটু দেখো। সেটা হলো মনে করে নাও এই যে আমাদের এখানে হাইড্রোজেন 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 ওকে, হাইড্রোজেন এটা আমার মাইনাস হয়েছিল, এরপরে আমার হচ্ছে এই যে আমাদের আর, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, এটা আমাদের মাইনাস ওকে। এরপরে ধরে নাও হচ্ছে আমাদের এই যে সি মাইনাস, এখানে হচ্ছে আমাদের একটা আর, এখানে হচ্ছে আমাদের আরেকটা আর, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন ওকে, এখানে আবার একটা মাইনাস, এখানে হচ্ছে একটা আর, এখানে হচ্ছে একটা আর, এখানে হচ্ছে একটা আর, এই যে মাইনাস, ঠিক আছে, এই 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 মাইনাস, এই যে পার্টটুকু, বাস শেষ। এতটুকু মাথায় রাখলেই ইনশাল্লাহ তুমি বুঝে যেতে পারবা যে আমি এখান থেকে কি কোন জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, একটা বুঝবা বাদ বাকি তুমি একা একাই মনে রাখতে পারবা ওকে। আসো কেমনে, এটা আমরা কার্বানায়নের সিরিয়াল দিলাম, এখন বলতে পারো ভাই এটা কার্বানায়নের সিরিয়াল এতগুলো দেওয়ার কি ছিল, দেওয়ার দরকার ছিল ভাই ডিগ্রি ডাজ ম্যাটার, ডিগ্রি ফ্যাক্ট ওকে। কেমনে ডিগ্রিটা ফ্যাক্ট, দেখো এখানে কার্বানায়নটা, এইখানে যে কার্বানায়নের ডিগ্রি আমরা কেমনে ক্যালকুলেশন করবো, আমরা অ্যালকোহলের ডিগ্রি অলরেডি দেখছি, কার্বানায়নের ডিগ্রি ক্যালকুলেশনের হিসাবটাও সেম, যে কার্বনের উপরে আমার অ্যানায়ন অণু আছে ওই কার্বনটা আমার যতগুলো কার্বনের সাথে যুক্ত তয়টা তার ডিগ্রি, এই কার্বনের সাথে অ্যানায়ন আছে কোথায়, এখানে চার্জটা আছে এখানে, এটা আমার কয়টা কার্বনের সাথে যুক্ত, একটাও না, তাহলে এটাকে আমরা কি বলবো 0 ডিগ্রি বা নো ডিগ্রি, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো ভাই বলো তো, এটা আমার একটা কার্বনের সাথে যুক্ত না, এই যে আর গ্রুপ যেটা, এই যে আমাদের যে আর গ্রুপটা এটাই তো আমাদের একটা কার্বন, এই যে আমাদের আর গ্রুপটা এখানে একটা কার্বন আছে না, এটা একটা অ্যালকাইল গ্রুপ না, এটা অবশ্যই CH3, মিনিমাম তো CH3 আছে, তার মানে এখানে এটা আমার কয়টার সাথে যুক্ত, একটার সাথে যুক্ত 1 ডিগ্রি, এটা আমার কয়টার সাথে যুক্ত ভাইয়া, একটার সাথে যুক্ত, তার মানে এটাকে বলবো আমরা 1 ডিগ্রি, এটাকে আমরা কত বলবো 2 ডিগ্রি, কারণ এটা দুইটার সাথে যুক্ত, এটা কয়টার সাথে যুক্ত 3 ডিগ্রি, তিনটার সাথে যুক্ত। আচ্ছা এখন একটা জিনিস দেখো, এই যে নেগেটিভ আয়ন, নেগেটিভ আয়ন মানে সে অলরেডি ইলেকট্রনটা গ্রহণ করে আছে, তাই কি না, ইলেকট্রন গ্রহণ করে আছে, ইলেকট্রন গ্রহণ করে আছে মানে ইলেকট্রন যদি ত্যাগ করতে পারে তাহলে সে স্থায়ী হবে ওকে, ইলেকট্রন যদি ত্যাগ করতে পারে তাহলে সে স্থায়ী হবে। হাইড্রোজেনকে মাথায় রাখবা সবসময়, সে হচ্ছে ইলেকট্রন ডোনার, সে ইলেকট্রন আরও দান করবে। তাহলে দেখো অলরেডি ইলেকট্রন গ্রহণ করে আছে, যদি আরও ইলেকট্রন দেয় আরও ইলেকট্রন দেয় আরও ইলেকট্রন দেয়, তাহলে সে কি হয়ে যাবে, অনেক অনেক ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে না, আরও মানে অলরেডি ইলেকট্রন গ্রহণ থাকার জন্য সে আনস্টেবল ছিল, এখানে 3টা হাইড্রোজেন তাকে আরও দিচ্ছে, কি দিচ্ছে, ইলেকট্রন দিচ্ছে, তাহলে তার নেগেটিভ চার্জের ঘনত্ব আরও বেড়ে যাবে, সে আরও বেশি আনস্টেবল হয়ে যাবে
ওকে, এখানে কয়টা হাইড্রোজেন মিলে দিচ্ছে তাকে? 3টা হাইড্রোজেন। ওকে, এখানে কয়টা হাইড্রোজেন দেখো, 1টা 2টা এবং আর এর মধ্যে মিনিমাম 3টা হাইড্রোজেন আছে, তার মানে কয়টা? 5টা হাইড্রোজেন মিলে তাকে ইলেকট্রন দিচ্ছে। তার মানে এ যতটা আনস্টেবল হবে তার থেকে এ আরো বেশি আনস্টেবল হবে। এখানে দেখো 3টা 3টা 6টা, মানে 2টা আর এর জন্য 6টা আর একটা, মানে 7টা হাইড্রোজেন মিলে তাকে কি দিচ্ছে? ইলেকট্রন দিচ্ছে। আরো বেশি আনস্টেবল হবে। এখানে আমার 9টা হাইড্রোজেন মিলে তাকে ইলেকট্রন দিচ্ছে, মানে সে সব থেকে বেশি আনস্টেবল হবে। তাহলে এখানে সব থেকে বেশি আনস্টেবল, আনস্টেবল মানে স্থায়ী না কিন্তু, আনস্টেবল মানে সব থেকে বেশি সক্রিয় হবে কে? সব থেকে বেশি সক্রিয় হবে কে? এখানে সব থেকে বেশি সক্রিয় হবে হচ্ছে ভাই 3 ডিগ্রি। ওকে, দেখো এখানে সব থেকে বেশি সক্রিয় হয়ে যাবে কে? এই যে একে আমার, এ আমার ছিল, একে আমার আর এগেন ইলেকট্রন দিছে, এগেন ইলেকট্রন দিছে, এগেন ইলেকট্রন দিছে। তাহলে এখানে আমার সব থেকে বেশি সক্রিয় হয়ে যাবে কে? চিন্তা করো, এখানে আমার 3টা হাইড্রোজেন ইলেকট্রন দিছিল এমন। ওকে, এখানে আমার নেগেটিভ আয়ন, এখানে আমার 5টা হাইড্রোজেন মিলে দিছে, ঠিক আছে। অলরেডি সেই ইলেকট্রন গ্রহণ করেছিল, তাকে আরো 5টা ইলেকট্রন দিছে, 7টা ইলেকট্রন দিছে, আরো 9টা ইলেকট্রন দিছে। তাহলে এখানে সব থেকে বেশি আনস্টেবল হয়ে যাবে কে? দেখো তো, ওয়েট, একটা বিষয় সেটা হচ্ছে, হ্যাঁ, সব থেকে বেশি আনস্টেবল হয়ে যাবে কে? সব থেকে বেশি আনস্টেবল হবে হচ্ছে আমার এই, মানে সব থেকে বেশি সক্রিয় হবে হচ্ছে এ। এ তাহলে এই এমন বলতে পারি, এমন বলতে পারি, এমন বলতে পারি। তাহলে এই যে ক্রমটা, এই ক্রমটাকে আমরা যদি একটু লিখি তাহলে আমরা কি লিখতে পারি? H3C মাইনাস, তারপরে এটাকে আমরা লিখতে পারি আর H2C মাইনাস, এটাকে লিখতে পারি হচ্ছে R2HC মাইনাস, এটাকে লিখতে পারি কত ভাই? R3C মাইনাস। তাহলে এইখানে আমরা যেই ক্রমটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তাদের কি ক্রম ভাই? স্থায়িত্বের ক্রম। এরা হচ্ছে কিসের ক্রম? সরি, স্থায়িত্ব আবার বলি, সক্রিয়তার ক্রম। সক্রিয়তার ক্রম। ওকে, এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। তাহলে স্থায়িত্বের ক্রমটা কি? এক্সাক্টের বিপরীত। স্থায়িত্বের ক্রমটা কি? এক্সাক্টের বিপরীত না? দেখো এখানে স্থায়িত্বের ক্রম তোমাকে ব্যাখ্যা করে রাখছে। এই স্থায়িত্বের ক্রমটা একটু দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা। স্থায়িত্বের ক্রমে সব থেকে বেশি কে? এটার উল্টো, মানে এই যে নো ডিগ্রি যেটা, এটা তো 0 ডিগ্রি, এটা কত? 1 ডিগ্রি। এটা কত ভাই? এটা 2 ডিগ্রি। এটা কত? দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি। দেখো, তাহলে সক্রিয়তার ক্রম তুমি বের করে ফেললা, এই একটা মনে রাখছো তুমি, এটা দিয়ে তুমি বাকি 6টাই বের করতে পারবা। বাকি 6টা কেমনে হচ্ছে? এই যে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম, সক্রিয়তার ক্রম, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম, সক্রিয়তার ক্রম, ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম, সবটাই মনে রাখতে পারবা। ওকে, তাহলে এই যে একটা মনে রাখছো তুমি, এটা দিয়ে, এটাতে আমরা কি সক্রিয়তার ক্রম পেয়ে গেছি। 3 ডিগ্রিটা সব থেকে বেশি সক্রিয় হয়, তাহলে 3 ডিগ্রিটা সব থেকে বেশি সক্রিয় হলে 0 ডিগ্রিটা সব থেকে বেশি স্থায়ী হবে বা স্টেবল হবে। দেখো 0 ডিগ্রিটা সব থেকে বেশি স্থায়ী বা স্টেবল হয়েছে। ওকে, তাহলে কার্বন আয়নের যে ফর্মুলাটা, সেটার এক্সাক্ট বিপরীতটা ঘটে কোথায়? কার্বন আয়নে। কার্বন আয়নের যে ফর্মুলাটা, সেটার এক্সাক্ট বিপরীতটা ঘটবে কোথায়? কার্বোক্যাটায়নে। কার্বোক্যাটায়নে যদি এক্সাক্ট বিপরীতটা ঘটে, তাহলে দেখো এই যে এখানে কার্বোক্যাটায়নের এখানেও স্থায়িত্বের ক্রম দিছে। তাহলে আমরা তো জানি যে কার্বন আয়নের 3 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়। 3 ডিগ্রি যদি সব থেকে বেশি সক্রিয় হয়, তাহলে 0 ডিগ্রিটা হচ্ছে সব থেকে বেশি স্থায়ী। আর এখানে যদি স্থায়ীর ক্রম থাকে, তাহলে আমরা এখানে বলবো যে 3 ডিগ্রিটা সব থেকে বেশি স্থায়ী। দেখি তো আমরা 3 ডিগ্রিটা সব থেকে বেশি স্থায়ী কিনা। হ্যাঁ, এই যে দেখো তো ভাই, 3 ডিগ্রিটাই সব থেকে বেশি স্থায়ী না? স্থায়িত্বের ক্রম এই যে লেস, মানে গ্রেটার দ্যান চিহ্ন দেওয়া আছে, তাহলে CR3 ইজ লেস দ্যান, তারপরে CH2, মানে এটা আমরা 3 ডিগ্রি কেমনে বুঝলাম? কারণ যার উপরে চার্জ আছে সে আমার 3টা কার্বনের সাথে যুক্ত, মানে আর মানে মিনিমাম সেখানে একটা কার্বন তো আছেই, আরও তো বেশি থাকতে পারে। ওকে, আর মানে সেখানে মিনিমাম একটা কার্বন তো আছে, আরও তো বেশি থাকতে পারে। এটা হচ্ছে 9 ডিগ্রি, বুঝা গেছে? আর এটার ফর্মুলা বা এইটা যেটা কার্বোক্যাটায়নের জন্য হয়, সেটা এক্সাক্ট হয় হচ্ছে ফ্রি রেডিক্যালের জন্য। তাহলে ফ্রি রেডিক্যালেরটা এখানে দেয় নাই, বাট ফ্রি রেডিক্যালেরটাও এক্সাক্ট সেম, যেটা আমার কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ক্রম, কার্বোক্যাটায়নের ইয়ার ক্রম, স্থায়িত্বের ক্রম এবং কার্বোক্যাটায়নের আমার সক্রিয়তার ক্রম এক্সাক্ট ফ্রি রেডিক্যালের সাথে মিল, এবং এক্সাক্ট তার বিপরীতটা হচ্ছে কার্বন আয়নে। এবং কার্বন আয়নের একটা মনে রেখে আমরা বাদ বাকি 6টাকেই ডিরাইভ করতে পারি বা বর্ণনা করতে পারি। শেষ, বুঝা গেছে? ওকে, আসো এরপরের আলোচনা হচ্ছে আমার ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। ফাইল যে শব্দটা, ফাইল থেকে আসছে আসলে মানে অ্যাটাকার বা আক্রমণকারী। ফাইল দিয়ে কাকে বোঝানো হয় ভাই? আক্রমণকারীকে বোঝানো হয়। তো ইলেকট্রোফাইল দিয়ে বোঝানো হয় যেটা আমার ইলেকট্রনের উপর অ্যাটাক করতেছে বা আক্রমণ করতেছে। তারা ইলেকট্রনের উপরে অ্যাটাক করবে কারা? যারা হচ্ছে ধরো এই যে পজিটিভ চার্জে চার্জিত আছে, যাদের মধ্যে ল্যাক অফ ইলেকট্রন আছে, তারাই অ্যাটাক করবে। দেখো এই জন্য ধনাত্মক ইলেকট্রোফাইল হয়, ঋণাত্মক ইলেকট্রোফাইল কখনোই হবে না। মানে ধরো কেউ নেগেটিভ চার্জে চার্জিত আছে, তার মধ্যে অলরেডি ইলেকট্রন আছে, সে কি ইলেকট্রনে অ্যাটাক করবে না। তাই ধনাত্মক ইলেকট্রোফাইল হয়। দেখো R3+, R+, Br+, H+, NO+, এগুলা। আবার প্রসম ইলেকট্রোফাইল কারা হবে? যাদের মধ্যে অষ্টক পূর্ণ নাই। অষ্টক যাদের পূর্ণ নাই,
তারা আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো ঠিক এরকম ভাবে তুমি কিন্তু এখানে লুইস অ্যাসিড লুইস ক্ষারকেও টানতে পারো। ওকে, যারা দুইটা ইলেকট্রন গ্রহণ করে, লন পেয়ার একজোড়া ইলেকট্রন যারা গ্রহণ করে তারা আসলে কি ভাইয়া লুইস অ্যাসিড ছিল। তাহলে আমরা এই প্রসম ইলেকট্রোফাইলের ভিতরে বলতে পারি কারদেরকে লুইস অ্যাসিড, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা প্রসিদ্ধ লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা, তো এখানে কি বলছে ইলেকট্রোফাইল অর্থ ইলেকট্রন আকর্ষী গ্রুপ। বিভিন্ন কালে যে সকল বিকারকের ঋণাত্মক চার্জ বা কার্বনায়ন এর ইলেকট্রনের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ইলেকট্রোফাইল বা আমার ইলেকট্রন আকর্ষী বিকারক বলে। শেষ, এরা দুই প্রকার, ধনাত্মক এবং হচ্ছে প্রসম। আসো আমরা তাহলে এর বিপরীতটা কি হতে পারে, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি, যারা নিউক্লিয়াসে আকর্ষণ করবে। নিউক্লিয়াসে আসলে কারা থাকে, প্রোটন থাকে। তো প্রোটনে যারা আকর্ষণ করবে তারা আসলে কি, তাদের মাঝে অবশ্যই আমার কিসের আধিক্য থাকা লাগবে, ইলেকট্রনের আধিক্য থাকা লাগবে। দ্যাটস ওয়াই ঋণাত্মক নিউক্লিওফাইল হয়, সায়ানাইড হয়, ক্লোরো হয়, হাইড্রোক্সিল মাইনাস হয়েছে দেখো। আর প্রসম হয়, প্রসম মানে কি, এদের কাছে ইলেকট্রনের আধিক্য আছে, এরা ইলেকট্রন ডোনেট করতে চায়। তাহলে তারা কারা হবে আসলে, লুইস ক্ষার। তাদেরকে আমরা বলতে পারি কি, আসলে তারা লুইস ক্ষার হবে। এই নিউক্লিওফাইলের দেখো, নিউক্লিওফাইল অর্থাৎ নিউক্লিয়াস আকর্ষী গ্রুপ, যারা আমার বিক্রিয়াকালে বিকারকের নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জের উপরে আকর্ষণ মানে ফিল করে অ্যাজ ওয়েল অ্যাজ বিক্রিয়াকালে ইলেকট্রন দান করতে পারে, তারাই হচ্ছে আমার নিউক্লিওফাইল। এরা দুই ধরনের হয়, এই দুই ধরনের এখানে আলোচনা করা হলো। আচ্ছা, শেষ। এই পার্টটুকু পর্যন্তই ছিল হচ্ছে তোমাদের এখানকার আলোচনা। এরপরে ইনশাল্লাহ আমরা সমানতার টপিক নিয়ে পড়াশোনা করব, সমানতার পার্ট নিয়ে কথাবার্তা বলবো। সেটাও আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটা টপিক, অ্যাটলিস্ট আমাদের এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসিকিউ যে জায়গাগুলো আছে সেগুলোর জন্য ভাইয়া। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সমানুপাতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।